প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন দেশের অন্যতম একটি জনপ্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। যাহা বলিব সত্য বলিবর মঞ্চ উন্মোচিত হয়ে গেছে এবং এখানে একজন বন্ধু এসে অপেক্ষা করছেন তার জীবনের সমস্ত অপ্রিয় সত্য নিয়ে। আসামির কাঠ গড়ায় নিজেকে দাঁড় করিয়ে নিজের বিবেক বোধ থেকে তিনি স্বীকার করতে যাচ্ছেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল। আমরা তার কাছে যাব, তবে তার আগে জেনে নিতে চাই আরজি সুমনের কাছ থেকে কে রয়েছে আমাদের সঙ্গে। যাহা বলিব সত্য বলিব। ধন্যবাদ কিবরিয়া। আজ সত্যের মঞ্চে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন তরিকুল। বয়স খুব একটা বেশি না হলেও জীবনের বেশিরভাগ সময় কেটেছে দারিদ্রতায়। ব্যক্তিগত জীবনে তিনি খুব হাসি খুশি এবং চারপাশটা মাতিয়ে রাখতে বেশ পছন্দ করেন। পরিবারের সবার সাথেই তার গভীর সম্পর্ক। নিজের ঔষধের টাকায় একবার বউয়ের শাড়ি কিনে পরিবারের সবার বকা খেয়েও আক্ষেপ তো করেননি, বরং গর্বিত হয়েছেন প্রিয় মানুষের মুখের হাসি দেখে। তার জীবনে পরম আরাধ্য তার দুজন ছেলে মেয়ে বর্তমানে পড়াশোনা করছে। হয়তো এই তরিকুল তার জীবনের চরম আকাঙ্ক্ষিত সুখ শান্তিময় জীবনের স্বপ্নটা তার ছেলে মেয়েদের চোখেই দেখছেন। তরিকুলের জীবনের বাদবাকি ইতিহাস জানতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে। যাহা বলিব সত্য বলিব। অনেক অনেক ধন্যবাদ সুমন। আমাদের সঙ্গে রয়েছে তরিকুল। তরিকুলের কাছে যেতে চাই প্রিয় শ্রোতা, তবে তার আগে বলতে চাই যে আজকে আমাদের যাহা বলিব সত্য বলিব পুরো অনুষ্ঠান জুড়েই আমাদেরকে সহযোগিতা যিনি করবেন শুনে, তিনি হচ্ছেন আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি আমাদের সঙ্গে থাকেন নিয়মিত এবং আমাদের অনুষ্ঠান শুনে তার মূল্যবান মতামত তিনি প্রদান করে থাকেন। তো প্রথমে তাকে আমি একটু ফোনে নিচ্ছি এবং আপনাদেরকে এনশিওর করছি যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? অনেক ধন্যবাদ, আপনি নিয়মিত আমাদের সঙ্গে থাকেন, সেই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনি আশা করছি যে পুরো অনুষ্ঠান শুনে আপনার মূল্যবান মতামত বরাবরের মতোই প্রদান করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ওকে প্রিয় শ্রোতা, মূল পর্বে যাবার আগে আরেকটি বিষয় আপনাকে নক করতে চাই, সেটা হলো যাহা বলিব সত্য বলিবতে যদি আপনি এসে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান, সেক্ষেত্রে আমাদেরকে টেক্সট করতে হবে। প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছে তরিকুল। আচ্ছা তরিকুল, আপনি কি বলবেন যে এই যে আপনি যাহা বলিব সত্য বলিবতে আসলেন, এখানে যারা আসে তার বিনিময়ে তারা কোনো কিছু এক্সপেক্ট করে না এই শোটা থেকে, এগুলো জানার পরেও কোন বিবেকের তাড়না বোধ থেকে আপনি এখানে এসেছেন এবং এই বিবেকটা জাগানোর কাজটা আসলে কে করেছে? হ্যালো 920 আমাকে অনেক সহযোগিতা করছে আর কি। আমি অনেক শুনে অনেকটাই মনটা ইয়া করছি। আপনি হ্যালো 920 কথা বলছেন, তার মানে আমাদের বুধবারের রাতের জীবনের গল্প চাই, এটা শুনে আপনি অনেক বেশি ইন্সপায়ার হয়েছেন। ওকে, আর আমার মেয়ের জন্যই আমি এতগুলা ইয়া করছি। আপনার মেয়ের দ্বারা আপনি আলটিমেটলি ইন্সপায়ার হয়েছেন এবং আপনার মেয়ে আপনার জীবনের ভুলগুলো জানে, সুতরাং মেয়ের দিক থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আপনি জীবনের অপরাধ বোধগুলো স্বীকার করতে এসেছেন। আমার দুইটাই আর কি, 8920 আর একমাত্র মেয়ে। প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে তার বিবেক বোধ জাগানোর কাজটি করেছে আমাদের আরো একটি জনপ্রিয় অনুষ্ঠান হ্যালো 920, যেটা প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20 এবং একই সাথে তার মেয়ে তার বিবেক বোধ জাগানোর কাজটি করেছে। ওকে, আমাদের এই অনুষ্ঠানটিতে আসলে 3টা পার্ট রয়েছে। একটা হচ্ছে যে ভুল এবং অপরাধটা হয় সেটার পেছনে একটা কারণ থাকে, তারপরে ভুল এবং অপরাধটা কি সেটা আমরা আবিষ্কার করি এবং সেটার পরিণতি কি সেটা আমরা দেখাবার চেষ্টা করি। আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি ছোট থেকে বলতে চাই, মানে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চান? জি প্লিজ। আমি দারিদ্রতার ভিতরে মানে জীবন কাটাইছি। আমি বুদ্ধি যখন হয় নাই তখনই আমার আব্বা মারা যায় আর কি। মানে সবার ছোট আমি, লেখাপড়ার কথা এটা বলতো, আমার আম্মাও তো কিছু বোঝে না। তো আমার আমার ভাইগুলো যেগুলো আছে সেগুলো তো পড়াইবো না, তো ঠিক আছে কি করবি, মানুষের মানে গরু টরু চড়াবি। আমার বড় ভাই বলতো, আমি আর কি করবো। আমার আরেক চাচা ছিল, নাম মুজাফর, ওনার বাড়িতে আমাকে আমার মায়ের রেখে দিল।
ওকে। কি করি, গরুর জন্য ঘাস কাটতাম, আর কাঁঠাল বাগান, আম বাগান, নারিকেল বাগান, লিচু বাগান, এর বহুত কিছু ছিল। এগুলো খালি পানি দিতাম, আচ্ছা। আর বাজার করতাম, এই করতো। এখন করি কি, আমার বাড়ির পাশে এক চাচা থাকে, মানে রাজমিস্ত্রি কাজ করে, বগুড়ায় কাজ করে, শেরপুর। চাচা কাজে যাবেন, নিয়ে যাবেন, তো কয়তো তুই তো ছোট পোলাপান, তোর কাজে নিয়ে যেতে, কাজ করতে পারবি? আমি যে না চাচা পারবো, আমি সমস্যা নাই। তো কয় ঠিক আছে, তো এই তো মায়া যাইতে দেবো না, আমি সেখানে পালাই দেবো। এভাবে চাচার সাথে আসলাম বগুড়া, থাকলাম। আমাকে মাসে দিত 220 টাকা। 220 টাকাতে কি হইব? কিছু হইতো না। কারণে মাকে তো টাকা পাঠাইতে হবে। কাজ শুরু করি, এখন ওই টাকা দিয়ে হয় না। আমাদের আরো মিস্ত্রি থাকতো, আমি তখন তো হেল্পার, ওই মিস্ত্রিদের কাপড় টাপড় খাইছে দিতাম, কাপড় খাইছে দিতাম, ওদের কাপড় দিয়ে, ওর সাবান দিয়ে আমার গলাও খাইছে নিতাম, এরকম করতাম। আবার ওই সাহেব কাজ করতেন, রাজমিস্ত্রির কাজ করতেন। আবার ধরেন ওই যে বাসায় কাজ করতাম, ওই ভাই বলে, তরিকুল তুমি ভিজাই দাও, কাজ কিরকম করা লাগে, তুমি ভিজাই দাও, তোমার আমি টাকা দেবো। 10 টাকা 20 টাকা দিত, এগুলো তো খরচা করতাম, আর পুরা টাকা আমার মায়ের কাছে পাঠাই দাম। এই মুহূর্তে করতে আমার আর একটা ভাই ছিল, আমার বড়টা মুস্তফা তার নাম, উনি আর আমি একসাথে ছিলাম, আর সবগুলাই ভিন্ন ছিল। এই থাকতে থাকতে আমার ভাইয়ের বিয়ে হইলো। বিয়ের পরে হঠাৎ একসাথে থাকি, আমি আর উনি মিস্ত্রি আর আমি হেল্পার। আসি, আমার বেতন দিয়ে মায়ের পাঠাইতো। কারণ আমরা করছি কি, 2 ভাই গেছি ঈদে, ঈদ তো গেল, হঠাৎ আমার ভাবি আর ভাবির বোন হঠাৎ দেখি ভাত রান্না করে না, হঠাৎ দেখি ভাবি আর ভাবির ছোট বোন ওই হাড়ি পাতিল নিয়ে আসতেছে। আমার বিয়ান হয়তো সম্পর্কে, ওকে বলতেছি কি রেখা এগুলো কি, তো বলতেছে যে হাড়ি পাতিল নিয়ে আসলাম আমাদের এখান থেকে। তো হাড়ি পাতিল দিয়ে কি রান্না করবে, আর কিছু বললাম না, বাইরে চলে গেলাম। খিদেও পাইছে, মাও রান্না করে না, মা কান্নাকাটি করতেছে, আমি তো বুঝি নাই, চলে গেছি। এখন আসার পরে দেখি ভাত রান্না করছে ভাবি রান্না করার পরে দেখি কি, ভাত দাও না আমাকে, তো বলতেছে কথাটা তো কয় না, কথা কয় না, আর কিছু বললাম না, যে নিজেই ভাত বাইরে নিয়ে খাইতেছে। তো আমার বড় ভাবি কয়, তুই ওদের ভাত খাস কেন? আমি যে ভাত ওদের খাবো না, ওর আর আমার কি, ওরা আলাদা হয়ে গেছে। আমি আলাদা মানে, তো আলাদা হয়ে গেছে। আমার মাথায় খেয়াল আসলো, আলাদা হয়েছে, মানুষও তো আলাদা হয়, তাহলে বড় ভাবি যখন আলাদা হয়েছে, তাহলে তো ছোট ভাবির আরো আলাদা হয়ে যাবে, তাহলে তো আমরা খেতে দিবে না। এটা মাথায় খেয়াল হলো। এখন হঠাৎ একটা বুদ্ধি আসলো যে চাচার কাছে তো কাজ করবো, তাহলে এখন তো খাবার নাই। তো আমি চাচার কাছে গেলাম, চাচা যা টাকা চাইতেছি, চাচা আমি কাজ করে শোধ করবো, আমাকে কিছু টাকা দিন। আচ্ছা। তো এই কথা বলার পরে চাচা কয়, তোরা ভিন্ন করে দিস নাই? আমি হ্যাঁ। চাচাই টাকা দিল, ওখান থেকে টাকা নিয়ে এসে মাকে দিয়ে আমি বলছি, মা তাহলে আমার আর থাকা যাবো না বেশি দিন, আমি বগুড়া চলে যাবো। চলে আসলাম বাবা। এই তো ছোটবেলাকে সব গেল। হঠাৎ বগুড়াতে কেন চলে আসে কথা? বগুড়াতে কাজ করতাম। আচ্ছা, রাইট। অনেকদিন কাজ করার পরে আবার গেলাম দেশে যা হঠাৎ এখন মানে একটু একটু বুদ্ধি হয়েছে। আমার এক বন্ধু জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীরের সাথে খুবই বন্ধুতা আর কি, বাড়ির পাশে বাড়ি, ওদের বাড়ি যাইতাম প্রচুর, মানে সময় যতটুকু থাকতাম ওইখানেই। আচ্ছা। ওই এরকম থাকতে থাকতেই হঠাৎ আমার ওই বন্ধুর বোন, ছোট বোন, আমার চোখ টিপে মারছে। আমি বলছি, কি তুই এরকম চোখ টিপে মারলি মানে? তো বলতেছে যে তুমি পাগল নাকি, কিছু বুঝো না? আমি যে কিছু বুঝি না, এই জন্য তো বলতেছি। আমি বলতেছি যে তোমার চোখ মানে তোমাকে আমি ভালোবাসি। আমি তোর তো বয়সই হয়নি, তুই কি ভালোবাসবি? এই কথা বলার পরে বলতেছে, তোর এগুলো কি শিখাইছে? চামি আপা শিখাই দিছে। আচ্ছা ঠিক আছে, চামির কাছে জিজ্ঞাসা করলাম যে তুমি আমার বড় আর ওই মেয়েটারও বড়, তুমি ওদেরকে শিখাইছো কেন? তো বলছে যে শোন, তোরে আমি একটা কথা বলি, তুই আমার চাচাতো ভাই, পলির ভাই আমার কাছে প্রেম করতো আমার সাথে, তুই তো জানিস। আমি জানি, ঠিক আছে। ও আমার বিয়ে করে না, আমার নামে বদনাম ছড়াইছে, তা আমি ওর বোনের বদনাম আমি ছড়াবো, তুই যেরকম করে পারবি ওর সাথে প্রেম করবি। এবার আমি ওই যেটা ছোট মেয়ে প্রেম করবো, তা ঠিকই আছে, মেয়ে তো খারাপ না, দেখতে ভালোই মোটামুটি। একটু থামাচ্ছি আপনাকে, কিছু নাম এখানে আমরা পেয়েছি, সম্পর্কগুলো আবিষ্কার করা উচিত। পলি হলো আপনার জাহাঙ্গীরের ছোট বোন, যে আপনাকে চোখ মেরেছে, আপনি যেটা বললেন একটু আগে। আর চামিটা আমাদের বাড়ির পাশে আমাদের বোন হয়। এই চামি পলিকে এটা শিখিয়ে দিয়েছে যে আপনাকে চোখ মারার জন্য, এবং সে আলটিমেটলি প্রতিশোধ নেওয়ার জন্য তার বোনকে ব্যবহার করছে, সেটা আপনাকে বললো। এবং বলার পরে আপনার প্ল্যানটা কি ছিল একটু শুনি। আমার প্ল্যানটা ছিল আর কি, যে ছোট মেয়ে আর সাথে কি প্রেম করবো। তারপরে আমিও চিন্তা ভাবনা করলাম যে না, দেখতে তো সুন্দরী আছে, আবার বন্ধুর মেয়ে, যাক প্রেম, বন্ধুর বোন প্রেম করা যায়, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি রাজি হলাম, আমি প্রেম করবো। চামি পলির ভাইকে ভালোবাসতো, আপন ভাইকে, কিন্তু পলির ভাই তাকে বিয়ে করেনি, এটার জন্য সে প্রতিশোধ নিচ্ছে আপনাকে দিয়ে। আচ্ছা, তারপর তারপর চলতে থাকলো এরকম। হঠাৎ
ডাব চুরি করতে গেছি, আমার বন্ধু জাহাঙ্গীর আর আমি। অনেক ডাব কাটছি কিন্তু একটা তো পানি নাই। আর এরকম রোজার সময় ডাব কাটতে গেছি, সারাদিন রোজা থেকে ডাব চুরি করতে গেছি। এরপরে ডাব অনেক নামাইছি, নামার পরে দেখি যে একটা তো পানি নাই, একটা তো পানি নাই। তা আমি ওকে বলতেছি যে ডাব চুরি করা যাবে না, আগে যা করছি এখন ছেড়ে দিয়ে এগুলা। মানে কি এটা এরকম হয় নাকি কখনো ডাবে? এটা কি বিষয় আমি বলতেছি। তারপরে আমার মনে হচ্ছে যে শোন, আমরা সারাদিন রোজা রাখছি, আল্লাহ বোধহয় এটা সহ্য করে না, এই জন্য পানিটা আর কি আল্লাহ উড়াই দিছে। আচ্ছা, তো আর যাওয়া যাবে না, ডাব না খেলে ভালো লাগে না, সজাই আবার টুটি নুটি শুকিয়ে আছে সারাদিন, ডাব খাবো। এবার পুরো গাছে কেটে ফেলবো। আবার গেছি আর এক গাছে, মানে আমি খুবই স্মার্ট ছিলাম ডাব গাছে ওঠা। আচ্ছা, এখনো ট্রাই করেন নাকি মাঝে মাঝে? না, এখন আর যায় না, এখন বিল্ডিং এর উপর উঠে। ও আচ্ছা, ওখানে উঠে ডাব পাওয়া যায়? জি, ওখানে ডাব পাওয়া যায়, ওখানে ডাব পাওয়া যায়, ইট পাওয়া যায়, ইট পাওয়া যায়। তারপরে ডাব পাড়তে গেছি। এখন আমি এটা মনে করছি যে আল্লাহ বোধহয় আমার পাপ দিয়ে দিছে। হঠাৎ আমাদের এত স্মার্ট ছিলাম যে 1 মাইল দূরে গাছ হলো, এখানে 1 মাইল দূরে যদি আমরা ডাব নিয়ে যাই আমরা নিতে পারতাম, একটু শব্দ হবে না, রশি বাইন্দা একবারে সেইখানে নিব, ওইখানে ফালাতেন আর কি, গাছ থেকে ওখানে ফালাতেন। হ্যাঁ, তো এই রশি বাঁধছি, এখন নামাবো, হাসে দিয়ে টান দিছি, একটা ডাব পড়ে গেছে, নিচে পড়ে গেছে। আচ্ছা, আর বাড়িওয়ালা কিন্তু জেনে গেছে। ওকে, কার বাড়ি ছিল এটা? এটা কি ওই মাস্টারের বাড়ি? মাস্টারের বাড়ি ছিল। আচ্ছা, যে মাস্টার আপনাকে পড়াতো? না, ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল, জ্ঞান টিচার। আচ্ছা, তো ওনার বাড়িতে ওরা ছোট ছেলে, আমাদের বন্ধু আর কি, ওরাও আমার সাথে ও ডাব খাইতো। কিন্তু আমি যে গেছি এটা কিন্তু ওরা বুদ্ধি পায় না আর কি, ওই চোর অনেক মানুষ চলে আসে। তখন আপনি ডাবের কাছে? আমি ডাবের কাছে চুইরা আমার তো পাগল হয়ে গেছে, আমি যে কি করবো এখন, যদি লাভ দিতে পা হাত ভাঙবে, আর যদি থেকে যায় তাহলে তো ধরা খাইতেছি, তাহলে তো ওরা হাত ভাঙবে, হাত পা ভাঙবে মাইরা। এবার করছি কি, চুপ করে মানে মনটাই একবারে যে জ্বালা পাতা আছে না, এইখানে চুপ করে দাঁড়িয়ে গেছি। আমার এত কেউ ডাবের গাছের ভেতরে ওইসব জায়গাতে সাপ থাকতো না? না, সাপ থাকলে আমরা আগে বুঝতে পারতাম যে এখানে সাপ আছে। কিভাবে বুঝতে? মানে যাতায়াত গাছ আর হলো আনযাতায়াত গাছ, মানে সব সময় যেটা চড়া উঠা বসা হয় এটাতে গাছ সাপ থাকে। এই গাছকে কি বলে? যাতায়াত গাছ। যাতায়াত গাছ আমাদের দেশে। আচ্ছা, তো ওই সব সময় চোরা বছর কাছে থাকতো না? না, সাপ থাকে। আর আনযাতায়াত যেটা মানে যাতায়াত যেটাতে হয় না, সেটাতে মানে দিয়া লগি দিয়া, আমাদের দেশে লগি বলে, বাসকে লগি বলে, যেটা দিয়া ডাব্বা নামাই আর কি, ওটাতে সাপ থাকতো। হ্যাঁ, ওটাতে সাপ থাকতে পারে। আচ্ছা, তো আর যেগুলো তো সবসময় উঠা নামা করে, এটা তো আর সাপ থাকে না, রাস্তা ক্লিয়ার। তো এই এখন চুপ করে বয়ে রয়েছে। এখন ওই আর একটা আমার দেশে একটু ব্রেনের সমস্যা আছে একটা লোকের, আমি উঠবো, ও দেখতে পাইতেছি, আমার মুটেও দেখতে পায় না কেউ, আর কয় যে ওখানে আছে, তুই আয় এবার হাসে দিয়ে কাটনো। আচ্ছা, নিচে থেকে সে বলতেছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি তো বলছি তুই আমাকে দেখতে পাইস না, কিন্তু মিশাই বলতেছিস যা আছে, মানে ধারণার উপর। তো ঠিক আছে, তুই আস, ওপরে আইলে তোরে একবারে মেরে ফেলাও। তারপরে সত্যি আমার কাছে চলে গেছে, যা বলতেছে আমার বড় ভাইয়ের নাম করতেছে, মালিক তুই এখান থেকে চলে যা, মানে অলরেডি সবগুলাই আমার গ্রামের সবগুলাই চলে গেছে ওখানে। আমার বড় ভাই খুব রাগী ছিল, তো আমার মারবে, এই জন্যই আবার আমার ওই লোক বলতেছে যে মালিক তুই এখান থেকে চলে যা। আমার বড় ভাইয়ের নাম মালিক ছিল, তুই এখানে চলে যা। এখন আমাকে খুঁজে আমার ভাইস্তারে খুঁজে, আমার ভাইস্তা আমার সমানই। তো ওই দুজনের ভিতরে একজনা নেই, এ বুঝতে পারেনি সে যে আমার ছোট ভাই আছে। তাহলে আর ভাই চলে আসছে এখানে, একটু দূরে আসছে। এখন আমার তোমরা সবাই সরে যাও, নালে কিন্তু লাভ দিব, আর নাহলে আমার হাসি দিয়ে কেটে দিব। আমি ওরা বলছি তোরা যাইতে পারে, নাহলে কিন্তু তোরা হাসি দিয়ে কাটবো। এবার নামাই নিয়ে আসছে, যার গাছ কয় আমার গাছে ডাব চুরি করছে, আমি কিছু বলবো না, কিন্তু আপনারাও আগে কিছু বলতে পারবেন না। ছেলে এরকম খারাপ না, ছেলে ভালো, আমরা তো আগে থেকে জানি। এখন আসছে ডাব চুরি করতে, এটা তো আমার ছেলেও যায় মধ্যে মধ্যে, এটা বলা যাবে না। ছোট ছেলে বিলে গেছে, এটা তো কোনো চোরের বিষয় না। মানে ওই শিক্ষক বলছেন? না, ওই শিক্ষক মারা গেছে, পরে বউ বলতেছে। আচ্ছা আচ্ছা, ওই ছোট ছেলেটা হঠাৎ কয় না তোর বউকে ছেড়ে দাও, তো বলে তুইও তো চুরি করিস ওর সাথে, এই জন্য সাপোর্ট করতেছিস। আমি যে ঠিক আছে সাপোর্ট করছি, না তুই ছেড়ে দেন, আমাদের গাছ আমরা যাই সাদাই করি, আমরা কিছু করবো না, আপনাদের দরকার নেই, আপনারা জান আপনার। আমি 1 মাস ধরে বাড়িতে যাইতাম না, মানে চুপ করে রাত্রে 4টা বাজে উঠে আসতাম, মানে ভাত সেহরি খাওয়ার পরেই বাড়ি যেতাম, বাড়ির থেকে পাশে কাজ করতাম, আর এই সাড়ে নামাজ পড়ে তারপর আর বাড়ি যেতাম, কেউ জন মানে দেখতে না পাই লজ্জায়। তো চুপ করে ওই মেয়ের সাথে দেখা করতে যেতাম। কার সাথে? ওই পলির সাথে। পলির বয়স কত ছিল সেই সময়, বা কোন ক্লাসে পড়তো? ক্লাস 5-এ পড়তো। আর আপনি? আমি লেখাপড়া করতাম। বয়স কত ছিল আপনার? আমার 18। ক্লাস 5-এর একটা মেয়ে 10 বছর মাত্র বয়স, আপনি 18 বছরের ছেলে হয়ে তার পেছনে ঘুরঘুর করছেন, খুবই লজ্জার ব্যাপার। ওখানে যাইতাম,
ওই কথাটা বলতাম, চলে আসতাম। আপনার ফ্রেন্ড জাহাঙ্গীর ওই সময়টা জানতো না? পরে জানতো, মানে এই সময়টাতে জানতো না? হ্যাঁ এই সময়টা জানতো না। ওকে। হঠাৎ এরকম যখন মানে আমার যখন সব ভিন্ন করে দিল, তখন আমার মায়ের কাপড় চোপড় কেউ খাসতো, তখন আমি বাইরে আসা, বগুড়া আসা বন্ধ করে দিলাম, যে আমি দেশেই থাকি, তাহলে আমার মার সেবাটা হবে। বগুড়াতে যেন আপনি কি করতেন সেই সময়? রাজমিস্ত্রি কাজ করতেন। রাজমিস্ত্রি কাজ করতেন, এখনো আপনি সেই কাজ করছেন? ওকে। তো ওই মার কাপড়টাও খাসতে যেতাম, ওই মেয়ে কিন্তু আমার ওই নদী পদ্মা নদীতে গোসল করে, কাপড় খাসা এবং গোসল সব একসাথে, ওই এক মহিলা পুরুষ সব এক জায়গাতে করতাম। তো আমি কাপড় বালতি ধরে নিয়ে যাই, ওই মেয়ে আমাকে খেতে দিত, বলেই কাপড়গুলো খেতে দিত, যে তুমি একা পারবা না, আমি খেতে দিই। তো ওই কেউ বলে যে ওর বন্ধুর বোন দিছে, আবার কেউ কয় বন্ধু কথা বলতেছি শুনতে পাস না, কিভাবে, কেউ একটু ভালোভাবে দেখতে, কেউ খারাপ ভাবে দেখতে। আপনি তখন প্ল্যানটা কি ছিল? আপনি কি ওই যে আপনাকে যে এক ধরনের প্রতারণা করার জন্য কাজে লাগিয়েছে, সেটাই কি আপনার মাথায় ছিল? প্রথম 2-1 মাস মতো এরকম ছিল, যে আসলে টাইম পাস করছে, বাদ করে দিব। আচ্ছা। তারপরে 2-3 মাস পরে হওয়ার পরে আর মানে ওই সেন্স ছিল না, তখন ভালোবাসাই শুরু করে দিল। আচ্ছা। মানে এমন কথা কইতো যে মানে আসলে যে ওই শিখাইতো যে কথাগুলা খুবই মানে রোমান্টিক কথা। এগুলো কি শিখিয়ে দিত? ওই চামি শিখাই দিত। ওই চামি ওকে শিখাই দিত? সব শিখাই দিত। প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসলাম যাহা বলিব সত্য বলিবতে। আমাদের সঙ্গে রয়েছে তরিকুল, আজকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। এই অপ্রিয় সত্য আমাদেরকে আজকে কোন উপলব্ধির মুখোমুখি করাবে আমরা জানি না। আপনাদেরকে বলতে চাই, আপনারা শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। তরিকুলের কাছে এই মুহূর্তে আমি আবারও ফিরে যাচ্ছি। তরিকুল, হ্যাঁ, তারপর কি হলো? তারপর ধরেন কাপড় টাপড় খাসতে ধরেন ওই একাধ রকম কথা বলতো, কে ভালো বলতো, কে খারাপ বলতো। এই কথা নিয়ে আমরা বলছি যে আসলে তুমি আমাকে মন থেকে ভালোবাসো না কি? হ্যাঁ আসলে তোমাকে মন থেকে ভালোবাসি। ঠিক আছে, আমার মায়ের দিকে তুমি খেয়াল রেখো, আমার এই দেশে মানে কাজ করে পোষায় না, আমাকে আবার বগুড়া চলে যেতে হবে। তো করতেছে, তোমার না দেখলে আমি থাকতে পারি না। আর আসলে আমারও ওই অবস্থায় হতো। এরপরে ওই বন্ধু যখন ডাকতো আমারে যে তরিকুল চল যাই কোনো জায়গা থেকে ঘুরে আসি, যাইতাম, আমার বাড়ি এখান দিয়ে যায়, বাড়ি যাবো একসাথে। যখন দেখি যে বোনের হয়তো কোনো কথা নিয়ে কথা বলতে লাগলো, ওই বুঝতে পারতো আসলে আমার বোনের সাথে প্রেম করে, তখন ডাকতো না আমার, ওই একাই চলে যেত। বগুড়া চলে আসার পরে বোন টিকে না, মানে ওই মেয়ের প্রতি আমার মানে একটা টান হয়ে গেল। 15-20 দিন মতন হয়েছে। আমি বলছি কাকা বাড়ি চলে যাবো। কেন? তখন মানে মিথ্যা কথা বলছে যে এখন যদি বলি যে ওই মেয়ের কারণে আমি চলে যাবো, তাহলে তো যেতে দেবে না। আমি মাল লেগে ভালো লাগতেছে না, মার কাছে চলে যাওয়ার পরে ব্যাগটা থুইতে যত দেরি, ওই মেয়ের কাছে যাইতে দেরি নাই, এরকম অবস্থা হয়ে গেল। ঈদের সময় পার্সোনাল ভাবে দাওয়াত দিছে বলে, তো দাওয়াত খাইতে গেছি। আমাদের ওই আন্দাসা বলে আর কি, তেল পিঠাকে আন্দাসা বলে। আন্দাসা। আচ্ছা। তো ভাই আন্দাসা রাখছি, তুমি খাই। রোমান্টিক কি বলবো, এই যে এক প্লেটে নিছে, তো আমি বলছি তুমি খাও। তেল পিঠা 1 প্লেটে? হ্যাঁ। আচ্ছা। মানে একসাথে 2টা নিছে, ও একটা খাবে, আমি একটা খাবো। ওকে। তো আমি বলছি, আমাকে বলছি আমি এরকম করে খাবো না। আমি তুমি কেমন করে খাবা? আমি আমার ইচ্ছা মতো আমি খাবো, তোমার ইচ্ছা তুমি খাবা, ওই জন্য আমারে খাওয়াই দিতে হবে। আমি বলছি ঠিক আছে, তোমার খাওয়াই দিতেছি। খাওয়াই দিলাম, এরকম করে খাবো না। কি একটা ওই আন্দাসা থেকে অর্ধেক করে খাবো। তাহলে ভাঙ্গো। কইছে না, এক দাঁতে নিয়ে তুমি খাবে, আমি খাবো। ওকে। মানে ওই আমি যেভাবে পয়েন্ট গুলো শিখাই দিত, ওই ঠিক মতন ওই কাজই করতো। ওকে। আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে মার্কেট করতে গেছি বন্ধু মিলে। আমার জাহাঙ্গীর ওই বন্ধু নাই, ওই বন্ধু ভারতের ব্যবসা করতো, এরা ভারতের ব্যবসা করতে গেছে। ভারতে কি ব্যবসা করতো? ওই তখন ইলিশ মাছ দিতো, বাংলাদেশ থেকে ইলিশ মাছ কি করতো, ভারতে নিয়ে যেত, বাজার করতো। আচ্ছা, আপনার এই বন্ধু জাহাঙ্গীর? হ্যাঁ, আমরাও করছি, কিন্তু আমি মধ্যে করতাম, মধ্যে মা যাইতে না করতো। পদ্মার ইলিশ কেমনে করতেন? ওই এখান থেকে কিনে নিয়া ওইখানে বিডিআর কে আর ওই বিএসএফ কে পয়সা দিয়ে যেতে হতো, মানে চোরাই পথে আর কি। ওকে। কি পরিমাণ দাম পেতেন বাংলাদেশে যদি একটা ইলিশ তুলনা করেন আমাকে একটু? আমরা ধরেন কি যে 50 টাকা দিয়ে যদি কিনি, ওইখানে 50 টাকা দিয়ে বিক্রি করতে পারি, তাহলে বাংলাদেশের 100 টাকা হবে। ও ওকে, মানে ডাবল মার্কেট করতে। তো পাঞ্জাবি আমি পছন্দ করছি, পাঞ্জাবিটা নিবো, যার যার দরকার সেটা নিয়েছে। ঠিক আছে, একটা ওনার চয়েস করলাম, যার নাম কত 160 টাকা। তো 160 টাকা মানে কি, আমার মানে 15 দিনের ইনকাম নিলাম। আমার যে বোন আর কি, মেজো বোন, আমার বোন কিন্তু প্রেম করে বিয়ে করছে। ওই প্রেম করে বিয়ে করছে, তাহলে ওর অনেক কিছু ধারণা আছে। আমার কিন্তু প্রচুর মাইন্ড করতো যে নিশ্চয়ই কিছু মানে তথ্য নিয়ে বাড়িত মানুষের কাছে, গোয়েন্দাগিরি করতো। আচ্ছা। তো আমাদের ওই
মার্কেট করে আমার বন্ধুরা বলতেছে তোর বাড়িতে তো কেউ থাকে না, আমাদের বাড়িতে আরো ছোট ভাই বোন আছে, এরা রাগ রাগ করবে, তোর বাড়িতে সব থাক, আমরা একসাথে ঈদের নামাজ পড়তে যাবো। ওই বোনের আয়সা দেখে যে ওই প্যাকেট আপন আপন প্যাকেট করা আছে, ছোট্ট প্যাকেটটা কি পিন আপ করা আছে, পিন আপ খুইলা দেখছে যে ওর না পিন যেমনে যেমনে মারাস তেমনি খুইলা আবার দেখে রেখে দিছে। পরে আমাকে বলতেছে সব জিনিস কিনা হয়েছে তোর কেমন? হ্যাঁ হয়েছে। রাত্রে ধরেন কি দিতে গেছি, হঠাৎ দিয়ে আসছি, তোমার কেউ যদি জিজ্ঞাসা করে বলবা যে আমার আম্মাই টাকা দিছিল, এটা এনে দিচ্ছে। হঠাৎ সকালবেলা আসা পাঞ্জাবি টাঞ্জাবি পড়ছি, ছেলে মানুষরা যাই ঈদগাহ নামাজ পড়তে আর মহিলারা যাই হলো মসজিদে নামাজ পড়তে। মসজিদে নামাজ পড়তে গেছে ওই ওনা ফইরা বলতেছি পলিশন কি না, তো ওনা কত দিয়ে নিছিস? ওই তরিকুল ভাইরা আনতে দিছিল মা। পলিকে জিজ্ঞেস করছে আমার বোন। আচ্ছা, পলি নামাজ পড়তে গেছে। হ্যাঁ ওকে। ওই তরিকুল ভাই আনতে দিছিল মা 160 টাকা। আমি বলছি কিন্তু 160 টাকা, 60 টাকা মা দিছে আর 100 টাকা পরে দিবে। এখন হঠাৎ আবার এসে আমাকে জিজ্ঞাসা করতেছে যে পলি লেগে অন্য আসছিস? আমি আনছি। তো ভাই কত দিয়া? 160 টাকা দাম। মায়ে 100 টাকা দিছে, পরে 60 টাকা। এই দুইজনের দুই রকম কথা হয়ে গেল, আর কিছু হয় না। কুরবানি ঈদের সময় হঠাৎ আমি বলছি যে আর তো এখানে থাকা যাবে না, আগে আলাপ করছি। কুরবানি ঈদের সময় বগুড়া এসে আসবো, বাসাটা সব ঠিক করছি আমি, আমরা চলে আসবো, মানে মেয়েটাকে নিয়ে চলে আসবো। ওকে। মেয়েটাও রাজি করেছি সবকিছু ওকে। এদিকে আমার এক ভাবি ছিল, ওর স্বামী হলো ট্রাফিক পুলিশ ছিল তখন, ওকে সবকিছু বলতাম আমরা। আমাদের দেশে ওই যে গরু গাড়িতে ধান আনে না, এই ধানের এখান থেকে ধান ওই যে পরে এটা কুড়াইয়া নিয়ে এটা রাইখে জমায়া বিক্রি করে আমার ঘড়ি কিনে দিচ্ছিল একটা আপনাকে, ক্যাশিও ঘড়ি। ওকে। প্রিয় শ্রোতা, এখানে সবাইকে একটু নোট করতে চাই যে মানুষটি এখানে বলতে এসছে তার সামাজিক ব্যাকগ্রাউন্ড, তার অর্থনৈতিক অবস্থা, তার লেখাপড়া, তার এডুকেশন সবকিছু মাথায় রাখতে হবে আমাদেরকে, এবং তাকে তার মতো করে অনুভব করতে হবে। আমরা সবসময় বলে থাকি যে যাহা বলিব সত্য বলিবতে যিনি আসেন তার সামাজিক ব্যাকগ্রাউন্ড, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রেক্ষাপটগুলোকে উপলব্ধি করতে হবে। সুতরাং আজকে যে তরিকুল এখানে আছে, নিশ্চয়ই সে কোনো না কোনো জায়গায় অপরাধী, যে কারণে সে আজকে যাহা বলিব সত্য বলিতে এসছে। তাকে তার যে সামাজিক অর্থনৈতিক অবস্থা সেইভাবেই আমাদেরকে চিন্তা করলে তার গল্পের গভীরতায় আমরা যেতে পারবো। বিষয়টিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তারপরে এক সময় ওকে বললাম যে ঠিক আছে আমরা চলে যাব। হঠাৎ আমার ওই ভাবিকে বলছি যে আমরা আজকে রাত্রে চলে যাবো। হ্যাঁ। হঠাৎ আমার মাকে বলে দেয় ভাবি। আপনার ওই ভাবি কোথায় থাকতো? বগুড়াতে? না, ওই দেশে থাকতো। তো সেই ভাবি বলে দিল শেষ পর্যন্ত? মাকে বলে দিল। মা আর বোন দুজনাই যুক্তি পরামর্শ করে ঠিক আছে কখন যায় আর কখন দেখি, রাত ঠিক 12টা বাজবে তখন আমার বাড়ি যাবো। আমাকে বলছি যে কিছু নেওয়ার দরকার নাই, তোমার পরনে যা আছে সেগুলোই নিবা। ঠিক 12টা 1 মিনিটে তোমার এখানে চলে আসবো। বাড়িতে গেছি, বাড়ি যাওয়ার পরে খাইও নাই, এমনি মা বলতেছে খাবি না? না। এবার ঘরের মধ্যে ঢুকছি, ব্যাগের মধ্যে সব ঢুকাইছি যাওয়ার দরকার, মানে ঘুমতে যাবো না, এমনি শুয়েছি আর কি। মা আবার করছি কি আমার বোন ওই ভিতরে আমাদের শিকলি বলে আর কি, কাঠের দরজা শিকলি মেরে দিছে। অনেক রাত্রি যখন আপনার 15 থেকে 20 মিনিট দেরি বাকি আছে, তখন আমি দরজা খুলতেছি আর খোলে না। কি করবো, ওই আস্তে 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 ঝাড়াইতেছি, ঝাড়াইতে অলরেডি খুলে গেছে। তা আমি চলে গেছি ওখানে, যাইতে 5 মিনিট মতো লেট হয়ে গেছে। না ওই বলো চলো দেয়, তো তুমি কাপড় চোপড় নিচ্ছ কেন? তো বলছে যে এগুলো আমার দরকার করবে। ঠিক আছে, ওখান থেকে কিছু দূর আসছি, আমার বড় ভাই ধরে লেছে। মেয়েকে বলতেছে যে এই তুই বাড়ি চলে যা। কেন? আমি যাবো না, আমি একবারই বাড়ি আসছি, একবারই চলে যাবো। না, তোর ভাইকে বলে আমি সকালে বিয়ে দেবো, যা। বাড়িতে চলে গেছে চুপ করে। এবার রাত্রেই কখনই আমার বোন গেছে আমি টেরি পাই নাই, আমার মামার বাড়ি চলে গেছে। মামারা সব বলছে, সকালে দেখি আমার মামার বাড়ির থেকে অনেক লোকজন চলে আসছে। তাহলে ভাই তাহলে বলছে তাহলে আজকে বিয়ে হবে, তাহলে ওই জন্য বোধহয় আত্মীয় স্বজন চলে আসছে। আমি বলতেছি যে একটু বাইরে যাবো। তো বাইরে যাইতে পারবো না, আমার ভাইকে নিয়ে আর ভাইস্তা দুজনকে সাথে দিল যে বাথরুমে যাবো, জানিয়ে যায়। তো আমার ভাইস্তাকে দিয়েছি শোন তুই হলে আমার বন্ধুর মতো, কিন্তু সব তো জানিস, তো ঠিক আছে তুই করবি, তোর একটা ধাক্কা দেবো আর ভাইগনার একটা লাথি দিয়ে পালাই যাবো। এরকম করছি, ভাইগনা আগে আগে হাঁটে আর ভাইস্তা হলো পাশে হাঁটে, আর আমার মধ্যে ভাইগনার দিয়েছি লাথি আর ভাইস্তা এমনি পড়ে গেছে, মানে ওকে হাত দেওয়াই লাগে না, ও তো মানে বুঝলাই দিয়েছি সবকিছু। তো কুশুর খাতে পালাই গেছে আখ। এদিকে আমার বড়টা, আমার 3 নম্বর ভাই আর কি, ও আমার এই বিষয়টা জানতো। ওই ভাই খুঁজতে 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 ওই কুশুরের মধ্যে চলে গেছে। তুই এখান থেকে ফুল বাড়ি চলে যা, আমি মেয়েকে যেভাবে নিয়ে আসবো। আমি তোমার কথাই বিশ্বাস করবো না, যদি আনতে পারেন এখনই আনবেন, নাহলে আর দরকার নেই। তো আমার এক বন্ধু টুটুল নামের, ওকে পাঠাইছে, ওকে আমার বড় ভাই আটকাই দিছে। আর এক বন্ধুর আরো আটকাই দিছে, মানে কাউরে যেতে দেয় না। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাও দেখি ওই আমার মামা তোমাকে সাজাচ্ছে।
মামাতো বোনকে সাজাচ্ছে মানে? মানে বিয়ে দেবে আমার সাথে। তো আমার মামা বলছে যে ডিমেন্ড কত নিবা, যে তরিকুল ডিমেন্ড কত নিবা বাবা বলো। আনছি যে ভালোবেসে, আমার মনে মনে কথা আর কি, যে ভালোবেসে বিয়ে করবো তা আবার ডিমেন্ড নিবো কেন? আপনি ভাবতেছেন আমি জানি মলির কথা, হ্যাঁ আমি কোনো 5 পয়সা ডিমেন্ড নেবো না। পরে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই কথা বলে দেখি এই মেয়েকে সাজাইছে। ভাইস্তা বলতেছে সাজাইছে কে? তো কয় বিয়ে হইবো। আমারে কয় বিয়ে হইবো কার সাথে? তোমার সাথেই বিয়ে হইবো। ওই কাহিনী বাদ দাও, আর কি করবো, কানবো না হাসবো না কি করবো কোনো দিশা পায় না। এবার মা কে আমার ভাই ঢুকাই দিছে আমার ঘরে, আমার মায়ের শিখাই দিছে যে তুই ছেলের হাতে পায়ে ধরবি। তো মা যে বলতেছে আমার ঘরে, দেখ 3 ভাই আমাকে ভাত দেয় না, আর তুই যদি অন্য জায়গায় বিয়ে করিস যে বাড়িতে ওরা বড় লোক মানুষ, একটু মানে আসলে আর্থিক অবস্থা তখন ভালো ছিল ওদের একটু, তো তুই আমার ভাতে কি বিয়ে কর। আমি না, আমি যেখানে থাকি আপনাকে ভালোবাসবো আমি, আর আপনাকে আমি খেতে দেবো। কয় না, তোকে ওখানে বিয়ে করতে হবে। মা যখনই মানে কান্নাকাটি শুরু করে দিছে তখন আমি অলরেডি ইয়ে হয়ে গেছি, মানে পাও ধরতে আসছে। আমি আল্লাহ আমার তো একবারে দুজক ছাড়া আর কিচ্ছু না, যা মায়ের সুখের জন্য আমি এটাই করবো। রাজি হয়ে গেলাম। পরে বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে মেয়েটা কি হলো? ওই মেয়েটা আপনি আর মেহেদি টেহেদি নিয়ে আসছিল। আমার এই যে অরে ইয়া করবো আর কি, সাজাই দিব। আমার বোনারে থাপ্পড় মানে খাই দিছিল। কারে থাপ্পড় মারছিল? ওই পলিরে একটা থাপ্পড় দিছিল, তুই এখানে যা, শহরে যা। কে থাপ্পড় দিয়েছে? আমার মেজবান। ওই ওর বাড়িতে জানছিল পরবর্তীতে? আমার গ্রামের সবাই জেনে গেছিল। কি করছিল পরবর্তীতে? অনেক কিছুই করেনি, আর চুপচাপ নীরবতা পালন করছে। তো বিয়ে তো হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আর কি করবো, আমার ওই 5 দিনকার খাওয়ার নাই, আমি কি করবো? মানে মার সেবা করার জন্য আমাকে একটু বিয়ে করতে হতেছে। আর দ্বিতীয় কথা কি, যে আমি ওই বদমাইশি করতাম, ওখানে প্রেম করতাম, এই জন্য বিয়ে কথা দিতে পারলাম, জোর করে বিয়ে দিয়ে দিল। গ্রামে কিন্তু এই ব্যাপারগুলো আছে যে কোনো ছেলে যদি প্রেম করে বা কোনো মেয়ে যদি প্রেম করে, তাদের একমাত্র সলিউশন মনে করা হয় জোর করে বিয়ে দিয়ে দাও। এবং এটা যে আসলে সবসময় ভালো রেজাল্ট দেয়, এটা ইনফ্যাক্ট এটা আসলেও কোনো সমাধান হতে পারে না। সেটা আমরা অনেক অনেক জীবনের গল্পে এবং একই সাথে অনেক অনেক অপ্রিয় সত্যি আমরা দেখেছি। হ্যাঁ বলছিলেন। তারপরে ধরেন হঠাৎ প্রায় 2-3 মাস পর সংসার করতেই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু গ্রামের ভাষায় ওই মহিলারা বউ যখন পানি আনতে যায় তখন ওই বউরে বলে তোমার কাছে বলে সয় না তরিকুল, তোমার বলে দেখতে পারে না, মানে ওই মেয়ের কথা মানে এড়াতে উস্কাই। মানে এই বউ জেনে মাথা গরম হয়ে যায়। ওই এরকম তো কোনো বিষয় দেখি না। আর একটা বিষয় কি, মেয়েটা তো দোষ নেই, মানে আপনার বউয়ের তো কোনো দোষ নেই, মেয়ের দোষ নেই। আর আরেকটা ব্যাপার লক্ষ্য করতাম, আমার নানি বাড়ি যখন যাইতাম, কারণ এই মেয়ে মানে মা তো বলতো মধ্যে মধ্যে যে আমার ছেলের সাথে বিয়ে দেবো, কিন্তু ওই শুনতো, কিন্তু আমি ওটা মানে আইন করতাম না। কিন্তু ওই বিষয়ে যখন নানার বাড়ি যেতাম তখন ওই মেয়ে যখন যাইতাম খুবই খুশি থাকতো। আমার যে এখন ওয়াইফ, ও খুবই খুশি থাকতো। এক পর্যায়ে ওর জাহাঙ্গীর মানে 2-3 মাস পর ওই আমার অর্দুলা ভাই কিন্তু এই ভারতের ব্যবসা করে, ভারত থেকে মাল আসবে তৈরি করতো, চ যায় কোথায়, ওই নদীর ধারে যেতে হবে। এখন যাবো, আর কইছে তুই এখানে দাঁড়া, আমি বাড়ির থেকে আসতেছি। ওই পলে মানে তাল গাছের এখানে দাঁড়ায় রয়েছে। দাঁড়িয়ে রয়ে আমার তাকে বলতেছি যে তুমি ওর সাথে যাবো না কেন? ওই প্রতি সময় যায় ডাকে, কিছু বলো না, আজকে ডাকছি হয়তো মনে মেরে হলে যাবো না। আমার যদি সত্যি ভালোবাসা থাকো তুমি এখানে আমার সাথে যাবে না আজকে। আমি তোমার যদি আমি ভালোবাসা থাকি তাহলে আমি ঠিকই ওখানে যাবো আজকে। মানে যেটা দিকে গেছি, তারপরেও আমি হাঁটতেছি আগে আগে, ও পিছিয়ে পিছিয়ে হাঁটে। জাহাঙ্গীর যে আপনাকে মেরে ফেলবে বা জাহাঙ্গীর আপনাকে মারবে, কারণটা কি আপনার জানা ছিল? না, আমার জানা ছিল না। কিন্তু আপনি যে ওর বোনকে বিয়ে করেননি সেটা নিয়ে আপনার সাথে রাগারাগি ছিল। ওকে, তারপর ওই আগে আগে হাঁটে, আমি আগে আগে হাঁটি, সে পাশে পাশে হাঁটে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমি তো খেয়াল করি পিছন থেকে, যে দেখি আসলে তো এজন্যই নিয়ে আসছে, তাছাড়া পলিয়ে কথা বলতো না। তো হঠাৎ বিশাল বড় পাহাড় একবারে নদীর ধার দিয়ে যেতেছে। আমি কই কি রে, মাল আসে না কেন? আর সামনে যেতে হবে। এবার যাইতে যেতে চাকু বাই করছে, একবারে পেটের সাঁদাই দেবো। পেটে তো দূরের কথা, নিজেই পড়ে গেছে। চাকু বের করে আমার পেটে দিতে যাবো, এই নিজেই অজ্ঞান। একটু অজ্ঞান হওয়ার পরে আমি আবার এই হাত দিয়ে পানি তুলে চোখে মুখে দিতেছি। চোখে মুখে দেওয়ার পরে জ্ঞান ফিরে না, আবার পানি দিয়ে জ্ঞান ফিরছে, আর দিয়ে জয়া ধরছে। দেখ তরিকুল, তুই এ কথা কাউকে কবি না, আমি যা করছিলাম ভুল করছি, হাত ধরে মাপ চাইতেছি, মাপ দিয়ে দে। তারপরে ওইখান থেকে চলে আসলাম। এই পরে এত দূর পর্যন্ত গেল। এখন কি করবো, বাড়ি থেকে ঢাকা চলে আসলাম। আমি দেশে থাকবো না, দেশে থাকলে আমার হয়তো বিয়ে যখন করছি তখন অনেক পয়সা ক্ষতি দরকার, ঢাকা আসবো। বগুড়াতে কাজ করতাম, ওই চাচাই বলতেছে ঢাকা যায় লাভ কাম নাই, যে আমার এখানে বগুড়া চল। বগুড়া গেলাম, কাজ করি, হঠাৎ পেটে ব্যথা, ওষুধ খাই ভালো হয়, আবার ব্যথা, এরকম থাকতে হঠাৎ মানে বেশি ব্যথা হয়ে গেল। তো
ডাক্তারের কাছে গেলাম, তো ডাক্তার কয় বাবা তোমার বলাটা ঠিক হবে কি হবে না, তো তুমি একটু ভালো চিকিৎসা করো। গেলাম বগুড়া, পলিগ্রামে স্কুলে কাজ করতাম, পলিগ্রাম থেকে ওই আপনার বগুড়া পাঠাইলো। তো ওখানকার ধরেন 1200 টাকা খরচ হয়ে গেছে। রিপোর্টে কি গ্যাস, ঠিক আছে গ্যাস্ট্রিকের ওষুধ খাই, ব্যথার ট্যাবলেট দেয়, আবার কিছুদিন ভালো থাকে। এমনি থাকতে থাকতে ওই বলতেছে তোমার গ্যাস্ট্রিক না, তুমি রিপোর্ট তোমার ঠিক হয় নাই, তুমি রাজশাহী চলে যাও। এবার রাজশাহী যাবো, দেখি টাকা নাই, কি করি, ঠিক আছে কাজ করতেছি, কাজ করতে পার আর উঠতে পারি না। এবার কোন রকম টাকা নিয়ে গেলাম রাজশাহী। রাজশাহী যাওয়ার পরে রাজশাহী থেকে গাড়ি থেকে না আমি আর কোনো জায়গায় যেতে পারি না, মানে রাজশাহী থেকে আমার বাড়ি আবার 20 কিলোমিটার যেতে হয়, আর চলতে পারি না। তো রিক্সাওয়ালাকে বলতেছি যে ভাই এখানে ডাক্তার, ভালো ডাক্তার কে আছে? তো ভাই গোলাম মাওলা আছে। যে ওখানে নিয়ে চলেন, আপনার 10 টাকার জায়গায় আমি 20 টাকা দেবো, কিন্তু আমার ওখানে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট করতে এলো, আমার কয়েক গার্জেন আছে, আমি কোনো গার্জেন নাই। ট্রিটমেন্ট করার পরে 1400 টাকা বিল করছে। 1400 টাকা বিল করার পরে আমাকে বলতেছে কোনো গার্জেন নিয়ে আসছো না, তুমি 3টার দিকে আসবা, তোমার রিপোর্ট দেবো। গেছি 3টার সময় আবার গেছি, 3টার সময় বলছে তোমার গার্জেন নেই না, আবার কয় তাহলে কালকে এসো। আবার কালকে গেছি, আবার কালকেও বলতেছে তোমার গার্জেন নিয়ে আসছো। মানে মেজাজ খারাপ হয়ে গেছে। আমি আপনাকে বারবারই বলতেছি আমি যে আমার কোনো গার্জেন নেই, আমি রুগী, আমি গার্জেন। ওকে প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। আর আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আজকে তরিকুল রয়েছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। আজকের এই অপ্রিয় সত্যগুলো আমাদের জীবনে যে উপলব্ধি করাবে, সেখানে আমরা বারবারই বলতে চাই একটি কথা, যে যিনি ভুল করেন বা যিনি অপরাধ করেন তার পেছনে একটি শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। জেনে করুক বা না জেনে করুক, সেটার একটা পরিণতি অবিসম্ভাব্য, এবং সেই পরিণতিটা শেষ পর্যন্ত কতটা ভয়াবহ হতে পারে আমরা যাহা বলিব সত্য বলিবতে সবসময় আপনাদেরকে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই। সেই দেখানোর পিছনে একটাই মাত্র উদ্দেশ্য থাকে, যে তার মতো করে ভুল, তার মতো করে অপরাধ আপনার জীবনে যেন কখনো না আসে, তাহলে তার চেয়েও ভয়াবহ পরিণতি আপনার ভাগ্যে বা আপনার জন্য অপেক্ষা করছে। এত ভয়াবহ পরিণতি জানার পরেও আপনি যদি সেদিকে পা বাড়ান, তাহলে আপনাকে আমাদের ভৎসনা করা ছাড়া আর কিছুই করার নেই। কিন্তু আমরা এরকম কল পাই, শত শত হাজার হাজার কল প্রতি মুহূর্তে অনুষ্ঠানটি শুনে, যে আজকের পর থেকে আমি এই বদভ্যাসটি ছেড়ে দিলাম। অর্থাৎ আমাদের অনুষ্ঠানে যে যারা অতিথি আসেন, তারা শুধু একাই সেই ভুলটি করেন তা কিন্তু নয়, তার মতো হাজার হাজার অপরাধী রয়েছে এই সমাজে যারা একইভাবে ভুল করছেন। তারা হয়তো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছেন, কিংবা তারা হয়তো একেবারে ভুলের একেবারে শেষ প্রান্তে রয়েছেন। তারা সেখানেই তাদেরকে নিবৃত্ত করেন, এটাই আমরা চাই। কিংবা যাদের অপরাধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে তার মতো করে অপরাধ যদি আপনি করেন, তাহলে শেষ পর্যন্ত পরিণতি আপনার কি হবে সেটা জেনে আগে ভাগেই অপরাধ থেকে নিজেকে গুটিয়ে নিন। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য, এবং আমরা খুব গর্ব করে বলে থাকি, একজন মানুষকেও যদি আমরা সচেতন করতে পারি, তাহলে আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, আমরা ফিরে যেতে চাই আবারও তরিকুলের কাছে, এবং তরিকুলকে যদি আপনারা দেখতে চান, প্রশ্ন করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুক ভেরিফাইড পেজ www.facebook.com/ABC Radio FM 89.2। ওই পেজে গিয়ে আপনি একটি লিঙ্ক পাবেন, এবং লিঙ্কের পেজটিতে গিয়ে আপনি তরিকুলকে দেখতে পারবেন। ওকে তরিকুল, তারপর ডাক্তারকে কি বললেন? ডাক্তার তখন বলতেছে যা তোর কোনো চিকিৎসাই নাই, কাগজ ছিঁড়াই ফেলা দিয়া হয়তো চিকিৎসাই নাই। রেগে গেছে ডাক্তার আপনার সাথে? হঠাৎ যখন থেকে বাড়ি আসতেছি, এখন ওই যে একটা আয়া আছে, আয়া বলতেছে যে তোমার ইয়া করছো কি, তোমার তো রাগ করাটা ঠিক হয় নাই, তোমার একটা বিশাল বড় অসুখ আছে, তোমার বলবে না, এই কারণেই তোমার গার্জেনের দরকার চাইতেছে, তো তুমি যা হাতে পারে দাও। সত্যি সত্যি যাই হাতে পারে ধরছি, হয় না তোর কোনো চিকিৎসা নেই এখান থেকে। মানে আমাদের রাজশাহীর ভিতরে খুবই নাম করা ডাক্তার। তারপরে ঠিক আছে বস, আমি পরে দেখতেছি। আবার ওই আয়াকে পাঠাইলো যে যা রিপোর্ট ঠিক কর। আবার ঠিক করলো, ঠিক করে দিয়ে কয় তোর কিডনি নষ্ট হয়ে গেছে, একদম সরাসরি। আর আমার অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে আমার খেয়াল নেই কখন কি হয়েছে, এটা আমি বলতে পারি না। জ্ঞান ফিরছে, আবার জ্ঞান ফিরার পরে ঘড়িতে দেখতেছি তারিখ পাল্টা। মানে আমি যেদিনকে ইয়ে করি সেদিনকে হয়েছিল 26 তারিখ, দেখি 28 তারিখ, 2 দিন অজ্ঞান অবস্থায় ছিলাম, আমি জানি না কিছুই। তারপরে ওখান থেকে জ্ঞান ফেরার পরে বাড়িতে গেলাম, বাড়ি থেকেও কিন্তু জানা না, বাড়িতে গেলাম। ডাক্তার বললো না কি করতে হবে? হ্যাঁ বললো কি করতে হবে, ঠিক আছে আমি টাইম মতো ওষুধ গুলা খাও, তারপরে দেখবো। ওষুধ দিয়ে দিল? হ্যাঁ ওষুধ দিল। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে ওষুধ যেগুলো দিয়েছিল সেগুলো শেষ। আবার আসছি, তোমার অপারেশন করা লাগবে।
তো কত টাকা লাগবে? ওই টাকা তো বহুত লাগবে। কত? প্রায় $1.5 লাখ লাগবে। $1.5 লাখ? আমি বলছি যে ঠিক আছে, $1.5 লাখ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। তো কি করি, বাড়িতে গেলাম, বউরে করতেছি, বউ কান্না শুরু করে দিছে, আর এদিকে আমার মাটা সব জেনে গেছে। তারপরে ওখান থেকে আসি, ওষুধ খাই। আমার কাছে কিন্তু কোনো পয়সা নাই আর, মানে বই যে একটু মানে সোনা দানা যাচ্ছিল। আর আমার দেশে কাঁসার থাল পাওয়া যায়, কাঁসার থাল মানে কাঁসার সবকিছু, গ্লাসটা সব কাঁসার, এলে আমার বইয়ের সবগুলা বিক্রি করছি, ওই চিকিৎসা করছি। চিকিৎসা কয় টাকা হয়েছিল এই কাঁসার থাল টাল এগুলো বিক্রি করে? ধরেন তখন আমাদের কাঁসার থালে ওই অনেক কয়েকটাই ছিল, তো 2-3 হাজার টাকা মতো হয়েছে। তারপরে তো কিছু হয় না, ও কয় যে অপারেশন করা লাগবে, তো টাকা লাগবে, আমার দ্বারা সম্ভব না। কয় ঠিক আছে, তুই 15 মাসের 13 তারিখ আসবি, ওখানে একটা ভালো ডাক্তার আসবে। ওনার ওয়াইফ যে ডাক্তার, এটা আমার জানা ছিল না আর কি। মানে গোলাম মাওলা সাহেবের? জি, উনি থাকতেন সিঙ্গাপুরে, ওনার ওয়াইফ। তো ওই আসছে পরে, এবারে বলছে যে তোমার নাম কি? আমার নাম তরিকুল ইসলাম বলছি। মহিলা কাঁদতে লাগছে, ওই তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। আসার পরে আমার বলছে তোমার বাড়িতে খাওয়ার দর আছে? খাওয়ার বলতে কি, আমি চাউল কিনে দিয়ে আসছি, কিন্তু ইয়া নেই, তরকারির কোনো টাকা নেই। তো বলতেছে ঠিক আছে, তুমি 3,000 টাকা নাও, ওখানে টাকাটা দিবা, আর বাদ বাকি টাকা তুমি রেখে দিও। এটা কি গোলাম মাওলার স্ত্রী? স্ত্রী বলতেছে, কাঁদতেছে, কিন্তু আমাকে টাকা দিতেছে, কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করিনি ম্যাডাম কাঁদেন কোনো, হঠাৎ বলতেছে যে ইয়া তোমাকে যদি আমি ভারতে অপারেশন করাতে নিয়ে যাই, তুমি যাবা? আপনি যদি যেখানে যাইতে বলেন, বিশ্বের যেখানে যাইতে বলে, আমি সেখানে ওখানে বাঁচতে চাই। ওকে। ওই বললো যে ঠিক আছে, আমি যেদিন নিয়ে যাওয়ার কথা বলবো সেদিন তোমার ডাক দিব। ওরকম ভাবে হঠাৎ একদিন টেলিফোন করছে, গেছি, হয় তোমার কলকাতা যেতে হবে। আমি কলকাতা যাবো ম্যাডাম, তাহলে আমার টাকা পাবো কোথায়? তোমার চিন্তা করবে, কিচ্ছু যা লাগবে না, তোমার সাথে কেউ যাইবো না, জাস্ট খালি মাওলা যাবে। ভারত যা চিকিৎসা করে নিয়ে আসার পরে ওখানে থেকে ওই যেটা নষ্ট সেটা ফালাই দিয়ে আসলো, একদম ফ্রি, কোনো জানা নাই শোনা নাই, কেন করলো, কি করলো, কিচ্ছু জানি না। আপনি জিজ্ঞাসা করলেন না যে একটা মানুষ আপনাকে কেন এত বড় হেল্প করবে? না, এটা কিছুই জানি না। মানে আমার খালি হোপ একটাই, আমার বাঁচতে হবে। হাউ ইট ইজ পসিবল? করে এইভাবে হেল্প? ওখান থেকে নিয়ে আসার পরে কাজ করি, আবার আমাকে বলতেছে তোমার বাড়ির খাওয়া দিতে পারবো না, তোমার আমি এত বড় হেল্প করলাম, তোমার বাড়ির খাওয়া দিতে পারবো না, তুমি কর্ম করে খেতে হবে। প্রিয় শ্রোতা, এখানে একটা সাসপেন্স দেখতে পাচ্ছি আমরা সবসময় বলে থাকি যে হিউম্যান লাইফ ইজ ফুল অফ সাসপেন্স, নাথিং ইজ ইম্পসিবল ইন হিউম্যান লাইফ। এটা ঠিক আমাদের জীবনে লজিক যেভাবে কাজ করে, অ্যান্টি লজিক যেভাবে কাজ করে, বা হেগেলের থিওরি অনুসারে যদি আমরা বলি, একটা থিসিস, তারপরে অ্যান্টিথিসিস, তারপরে সিনথিসিস, ক্রমান্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মানুষের ক্ষুদ্র থেকে শুরু করে বৃহত্তর জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে সব জায়গাতে একটা পরিবর্তন আমরা দেখতে পাই। কিন্তু এই পরিবর্তনের মাঝে কোনো পরিবর্তন, কোনো আকস্মিক জিনিসের কোনো লজিক আমরা খুঁজে পাই না। তার পিছনে হয়তো বা লজিক থাকে, কিন্তু আমাদের জানা হয়ে ওঠে না। সেই জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি অদ্ভুত, মিস্টেরিয়াস। আমরা সাসপেন্সটা রাখি, দেখি সামনে গিয়ে উত্তরটা পাই কিনা, যে কেন এত বড় হেল্প একজন ডাক্তার এরকম অপরিচিত একজন মানুষকে করতে যাবে, তাকে নিজে নিয়ে গিয়ে কলকাতায় অপারেশন করে তাকে ছেড়ে দিচ্ছে। ইজ ইট রিয়েলি পসিবল? মানে আমাদের বর্তমান সমাজে যেখানে রাস্তায় মানুষ পড়ে থাকলে আমরা তাদের দিকে ফিরে তাকাই না, সেখানে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব? দিস ইজ রিয়েলি পসিবল। সমাজে ধরনের ঘটনা ঘটে, কিন্তু আমাদের চোখের সামনে হয়তো আসে না, এবং যে কারণেই আমাদের বিশ্বাস করতে অনেক বেশি কষ্ট হয়। ওকে, তারপর ওখান থেকে অপারেশন করে নিয়ে আসলো, কাজ করতে থাকি। এই কাজ করতে করতে কুমিল্লা গেলাম কাজ করতে। তো ওই ডাক্তারের না জানায় চলে গেলাম কুমিল্লা কাজ করি, জজ কোর্টে। করতে করতে হঠাৎ ভারী কাজ করছি, বেদনা শুরু হয়ে গেছে। তো ওই বলতো আমারে, ওই ম্যাডাম যে বলতো, যদি কোনোদিন তোমার সমস্যা হয় তো আমার ফোন দিবা। কুমিল্লা থেকে দিয়েছি ফোন, কথা বলছি যে ম্যাডাম আমার এই ব্যাপার, আমার ব্যথা হইতেছে। তুমি কোথায়? আমি কুমিল্লা আসছি। কেন? বকবেন কি বকা দিবেন? ওই জন্য আমি বলিনি কিছু। কাজ করে খাইতে আমার বাচ্চা মেয়ে হয়েছে, তখন আমি যে মেয়ে আছে, আবার মা আছে, বউ আছে, আমার কাজ করে তো খাইতে হবে। তো ঠিক আছে, তুমি আবার চলে আসো। তারপর ধরনি কিছু আবার চলে আসলাম, আসা বললাম যে ম্যাডাম এই ব্যাপার। আবার ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট করার পরে কয় তোমার তো এটা চেঞ্জ করতে হবে। আমি যদি কোনো সময় পাই, ভারতে আমি জানায় রাখছি, যদি পাই তা চেঞ্জ করে দেবো। আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আমি তাহলে কি করি? ওই এখন আপাতত কোনো রকম রেস্টে কাজ করো, আমি হঠাৎ যখন পাবো, সন্ধান পাবো, তখন তোমার ডাক দিব। ম্যাডাম জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আমার এত কিছু হেল্প করতেছেন, ম্যাডাম তুমি কি কারণে করতেছেন? কয়টা পরে বলবো। 5-6 মাস পর আমার ফোন দিচ্ছে, ওই তোমার কিডনি জড়ো হয়ে গেছে, তুমি রেডি হলো। কত তারিখে? ওই তুমি 5 দিনের ভিতরে আমার যাইতে হবে। মানে ওরাই ভিসা টেসা সব করে রেডি করে দিত। কলকাতা নিয়ে গেলো, আনন্দ ক্লিনিক, মহাত্মা গান্ধী রোড। নিয়ে যাওয়ার পরে চেঞ্জ করলো। চেঞ্জ করার পরে 15 দিন পর ওখান থেকে ব্যাক আসলাম।
দেখে আসার পরে আমার বলতেছে যে তোর টাকা পয়সা আছে। আপনি তো প্রথমে একবার গেলেন, এবার দ্বিতীয়বার যাওয়া। দ্বিতীয়বার যাচ্ছি। প্রথমবার কি কাজ করেছিল আপনার? ওই খালি বাইকের করেছিল, কি করেছিল? ওই যে নষ্টটা সেটা ফালাই দিয়েছিল। দ্বিতীয়বার কি করলো তাহলে? দ্বিতীয়বার যে আবার চেঞ্জ করছে, লাগাইছে আর কি। আরেকটা কিডনি দিয়েছে? হ্যাঁ। সে কিডনি কই পেয়েছে? ওখান থেকে কিনে নিয়েছিল। সে লোক আপনাকে কিডনি দিয়েছে কত টাকার বিনিময়ে? ওই হিন্দু লোক ছিল। কত টাকার বিনিময়ে? ইন্ডিয়ান 1,80,000 টাকা। ওই ডাক্তার লোকজন আপনাকে 1,80,000 টাকা দিয়ে কিডনি কিনে দিয়েছে? ম্যাডাম কিনে দিচ্ছে আর কি। এই ম্যাডাম কিনে দিয়েছে। ওকে। আর বলছে তোমার কাছে টাকা পয়সা আছে? তো আমি টাকা পয়সা এসব নেই। তো ভাই ঠিক আছে, তুমি এগুলো দিয়ে চলো, আমি সিঙ্গাপুর চলে যাবো, তো তুমি এগুলো নিয়ে চলো, যদি কোনো সমস্যা হয় আমি দেখবো। আমি ওই টাকা 12-13,000 টাকা নিয়ে একটা মুদির দোকান দিলাম। মুদির দোকান দিয়ে ওই চালাতে পারলাম না। আমি তখন হেভি হয়ে গেছি, আমার শক্তি আগের মতো শক্তি পেয়ে গেছি, আবার ওর দোকান দিয়ে ভালো লাগে না, কাজে চলাম। পরে জানলাম ওনার একটা পালিত মেয়ে আছিল, আর বাপ মারা যায়, মা অন্য জায়গায় বিয়ে হয়, ওকে মানে পালতো আর কি। তখন আমার চেহারা সব ভালো ছিল। আচ্ছা। তো বলছি যে যদি আরে দিয়া মানে মেয়েটার কোনো সম্পর্ক অন্যরকম আছে আর কি, সমস্যা ছিল, তো ওকে দিয়ে যদি আমার মানে আমাকে ভালো করে যদি আর সাথে বিয়ে থাকা দিতে পারে। ম্যাডাম জানতো না আপনি বিবাহিত? না, কেউ জানতো, কিচ্ছু বলেনি আপনি? এটা আমাকে কেউ কেউ জিজ্ঞাসাও করে নাই, আমিও বলি নাই। আর অল্প বয়সে বিয়ে করছে তো তখন কিছু বুঝতো না। ওকে। মানে ওরা ঠিক করছে যে ভারত থেকে নিয়ে আসার পরে একটু স্বাভাবিক সুস্থ হলে বিয়ে দেবো। আমার উদ্দেশ্য একটা ছিল পিছনে। ওকে, ঠিক আছে। ওই মেয়েকে সবকিছু যা যা বলা বলছে, ওই মেয়েটারই কিন্তু সব টাকা। তার মানে আলটিমেটলি আপনার পেছনে যে টাকা পয়সা ব্যয় হয়েছে সেগুলো সব ওই মেয়েটার টাকা ছিল। মেয়েটা তো পালিত ছিল, মেয়েটা এত টাকা কোথা থেকে পেল? কাজ করতো, ওই যে নার্সের চাকরি করতো। কোথায় চাকরি করতো? নার্সের। ওরে ইয়াতেই ক্লিনিকে চাকরি করতো। তো মেয়েটা এরকম অনিশ্চিত একটা ছেলের পিছনে কেন এই টাকাগুলো ব্যয় করবে? মানে মেয়েটার সমস্যা ছিল আর কি, মেয়েটার কিছু সমস্যা ছিল, মেয়েটার কিছু একটা সমস্যা ছিল, এবং কোনো না কোনো ভাবে আপনার সফট কর্নার আদায় করার চেষ্টা করেছে, যাতে এত টাকা দিয়ে আপনার জীবন ফিরিয়ে নিয়ে আসলো। মেয়েটার সমস্যা থাকলে আপনি মেয়েটাকে ফেলতে পারবেন, তাই তো? ওকে, দিস ইজ দ্য পয়েন্ট। মানে আমার দুর্বল পয়েন্টটাও পেয়ে যাবো তো। ওকে, রাইট। তো হঠাৎ ওই মেয়ে বলতেছে চলো তৈরি করে মার্কেট করে নিয়ে আসি, তোমার শার্ট প্যান্ট বানা লাগবে কিংবা আংটির মাপ দেওয়া লাগবে, এসব করতে। কি বাজে বাজে কথা বলো, আমার এমনি অবস্থায় চলে না, চলো যাই। মাথাটা ঠিক আছে তো বলতেছে ইয়া আঙ্কেল তৈরি করে কিছু বলেননি তো? হঠাৎ বলতেছে ইয়া দেখ তোকে আমি কিছু বলা হয় নাই, যখন আমি এই যে ইয়া সাইন করা লাগে তো না দাবি লেখে না, আমার মা তো লেখাপড়া যায় না, আমার ওয়াইফের মানে স্বীকৃতি নিয়ে আসছিলাম। ডাক্তার কিন্তু তখনই কিন্তু টের পেয়ে গেছিল, কিন্তু ডাক্তার একটা পয়েন্ট খাটাইছিল যে ওই স্ত্রী আছে থাক, কিন্তু আরেকটা বিয়ে দিয়ে দিব। ওকে, ও বিয়ে করছে তোরা আমি বলি নাই, যা হয়েছে আমার কয় তোকে বিয়ে করা লাগবে। আমি অসম্ভব, আমি জীবনে বিয়ে করতে পারবো না। আপনি বলেন আজকে কিডনি দিচ্ছেন আমাকে, তো আমি আপনার কিডনি খুলে দিয়ে দিতেছি। আপনি বলেন আমি এখনই চাকু ঢুকে আমি মরে যাবো, কিন্তু বিয়ে করবো না। আমার ওয়াইফ যে কত কষ্ট করছে আমাকে নিয়ে, একটা নতুন কাপড় পরার জন্য আপনার মানুষের কাছে বকা খাইছে, আমি অসুখের জন্য আমি দিতে পারি নাই, কয় না তোর বিয়ে করতে হবে। অসম্ভব, কই পাগল দুটা বিয়ে করে না কেউ, এর ইনকাম এই খাইবো, আর তুই যা ইনকাম করবি ওই বই খাইবো। কি এমন ছিল ওই মেয়েটার মধ্যে যে কারণে আপনার সাথে তাকে বিয়ে দিতে হবে? তা আমি বলতেছি যে অসম্ভব, পিঠে একটা থাবা দিতেছে, যাক তোর নীতিটা ঠিক আছে, ওই পাঠ শেষ। এখন কি করি, আমাকে বলতেছে তুই যা। মেয়েটার টাকা আছে, কিন্তু প্রচুর টাকা ছিল, ওই এক ছেলে ওকে বিয়ে করে পরে। মেয়েটা কি খোঁজ ছিল সেটা আমি বলতে পারবো না, আজও পর্যন্ত আমি জানি না। ওকে, আমরা একটা SMS পোলের জায়গাতে যাচ্ছি, কারণ এই জায়গাগুলো আমাদের লিসনারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং প্রিয় শ্রোতা, উই আর রিয়েলি কনফিউজ। আপনি আপনার জায়গা থেকে কি মনে করেন, এটা বিশ্বাস করা যায়, এটা আপনাকে টাচ করতে পারছে কিনা? যদি আপনি মনে করেন যে যেগুলো বলছে সেগুলো সত্য, তাহলে আপনি লিখবেন ইয়েস। আপনি যদি মনে করেন যে না এটা বিশ্বাস করা যায় না, তাহলে আপনি লিখবেন নো। প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিন 2221 নম্বরে। একটু পরেই জানিয়ে দেবো আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে SMS পোলের রেজাল্ট। তারপর আমার মতে আমি থেকে যাবো, ওর সাথে আর যোগাযোগ করি না। যখন মানে ওষুধ খাওয়ার দরকার হয় তখন জিজ্ঞাসা করে খাইতাম ডাক্তারকে। এবার ঢাকা আসলাম, কাজে চলে আসলাম। আমি তো এখন মানে শক্তিশালী হয়ে গেছি, এক বাসায় কাজ নিলাম। কাজে যাওয়ার পরে এবার হঠাৎ বাড়িতে দরকার, ভাস্তির সাথে দরকারের ফোন দিব, রং নাম্বারে চলে গেছে। রং নাম্বারটা গেছে আর কোনো কথা নেই। রাত 12টা দিয়ে ফোন দিচ্ছে, আর আবার সকালবেলা ফোন দিচ্ছে। ঘুম থেকে উঠছেন, এক কথা আমি ছেড়ে আসছি, ওটা আমি বলে দিই আগে। আমি যখন কিডনি চেঞ্জ করি তখন কিন্তু আর্থিক অবস্থা খুবই নিম্ন হয়ে যায়। আমি বাচ্চা কি খাবো কি, মাকে খাবো কি, ওয়াইফকে খাবো কি, আমি এখন কাপড় পর্যন্ত দিতে পারি না। তো হঠাৎ ওই এক লোকের সাথে পরিচয় হলো, হিরোইনের ব্যবসা করে, পেন্সিলের ব্যবসা করে। আমি বললাম আমাকে যে আমার তো টাকা পয়সা নাই, আমার একটা মাল দিবেন, দাম তো মেলা, বিশ্বাস আছে না? বিশ্বাস আছে তোর উপর। ওই একটা মাল দিছে, মানে 100 গ্রাম বিক্রি করে আমি পাইছি ওখানে 2000 টাকা লাভ, 1 ঘন্টার ব্যাপারে। আমার মাথায় তার সেন্সে কাজ করে না, ব্যাপার কি, এই ব্যবসা আর তো ছাড়া যাবে না, এই ব্যবসা করতে লাগলাম। আমি এখন
শত রকমের নেশা আছে, নেশা না দেখে ছাড়তেছি না। মানে নেশা করবেন আপনি? নেশা করি, জিরন খাই না, কিন্তু অন্য অন্য খাইতাম। আবার ধরেন ফেন্সিল খাইতাম, বিভিন্ন রকমের ইয়ে খাইতাম। এগুলো কি নিয়ে আসতেন ইন্ডিয়া থেকে? কিভাবে নিয়ে আসতেন? আমাদের এখানে বিঘা বহুত যায়। কোন জায়গায় এটা? গোদাগাড়ি থানা। গোদাগাড়ি থানা এখনো আছে? এখনো আমাদের এখান থেকে টাকা দিতাম। আমাদের অনেক দালাল আছে। এটা কি বলছি যে আপনার কারেন্ট বাজার যেরকম বিভিন্ন জায়গা থেকে আসে মাল আসে, তো সেরকম আমাদের ওইখানে বিভিন্ন এলাকা থেকে আমার ওখান থেকে বর্ডার দিয়ে পারা যায়। নদীটা পার হইলে তো ভারত। আমরা ডেলি যাইতাম, ডেলি 2-3 বার যাওয়া হয়। বিএসএফ ধরতো না আপনাদের? না, টাকা দিতাম। বিএসএফ কেও টাকা দিতেন? বিএসএফ টাকা খেত? ওই যখন মদ আনতাম তখন হয়তো লুকাই আনতে হইতো। টাকা দিলে সব ঠিক, একবারে বাজারের মতো যেতেছে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। ওই ব্যবসা করতে থাকি, নেশাও করি। বউ কিন্তু জানতো না যে এই ব্যবসা জড়িত। বাজার ঘাট দেখিয়া বউ ভাই ব্যাপারটা কি, টাকা পাইতেছে কোথায়? আমার একটা চিৎ ধরলো যে টাকা পাই কোথায়, যখন টাকা না থাকে তখন তো ক্যাটক্যাট করো। আমি এখন টাকা পাইতেছি কোথায়, তোমার তো জানার বিষয় নেই। যে তোমার নুন ভাত আছে, আমি নুন ভাতই খাবো, কিন্তু আমি কোটি টাকার স্বপ্ন আমি দেখতে চাই না। পরে মাকে কইয়া দেয়। আমি বলতেছি আমার যতগুলো ঋণ আছে, প্রায় 2-3 লাখ টাকার মতো ঋণ ছিল। কি করেছিলেন এই টাকা? ওই যে কিডনি যখন চেঞ্জ করি, টাকা তো হারাই দিচ্ছিল, কিন্তু আমার বাড়িতে খাওয়া দাওয়া কিংবা আমার বাড়িতে যখন যাইতাম ওষুধ পাতি এগুলো লাগতো, তখন এগুলো ঋণ করে ইয়ে করতাম। আমি সেই ঋণ করা শেষ হয়ে এলে আমি ব্যবসা চাই দেবো। হয় না, আমি ইনজুতে টাকা তুলবো, তুমি ইনকাম করবা, আমি টাকা শোধ করবো, কিন্তু এই অবৈধ টাকা দিয়ে আমি ওরকম টাকা খাবো না। বউ বলতো, বউ বলার পরেই আবার মায়েকে দিয়ে বোঝাইতো। আপনার মেয়েকে দিয়ে? আব্বা এগুলো করেন না, এগুলো ভালো না। তো এই বউ কয়, দেখো তুমি এগুলো করবা, তোমার সংসারে একটা সংসার, এটা উজ্জ্বল হইতেছে, কিন্তু কত জীবন মানুষের নষ্ট হইতেছে, কত সংসার ভাঙবে তুমি জানো? দেখার দরকার নেই, এমপি মন্ত্রীরা দেখে না, আমি আর কি দেখবো। কয় না, তুমি এগুলো করলে আমি বাপের চলবো। পরে মাও কইলো, ছেড়ে দিলাম। প্রায় 5-6 মাস মতো মাত্র করছি, কিন্তু নেশার বেলায় নেশাটা ঠিক ছিল আমার। পরে নেশা চালিয়ে গেছেন? নেশা চালিয়ে গেছে। ওই মেয়ের পরে যে বললাম যে ঘটনাটা, তো ওই তখন ওই যে রং নাম্বারে যে ফোন আসলো, তখন থেকে ধরে আবার ওই শুরু করলাম। মানে মেয়ে যখন কথা বলতে লাগলো, তখন আমার একটু মিথ্যা কথা বলতাম। তুমি আর কি করো, আমি অফিসে কাজ করি, অলরেডি আমার পাশে যে লোকগুলো আছে না, তো বলছে মিথ্যা বলিস নাই, এটা একটা অফিস, কাজ করতেছিস, ইট গাড়তেছিস, এগুলো বলে। এই মোবাইল করি যখন, তখন খুটখুট শব্দ হয়তো, কি করো, ওই যে লেবারের কাজ করি, আমি দাঁড়িয়ে আছি, এরকম করতাম, মিথ্যা কথা বলতাম। লেবারদের বস সাজতেন? তারপর ওই করতে করতে অনেক দিন মানে বিভিন্ন রকম কথা বলতো। তো আমি তো যেরকম আমার সমস্যা, আমি তো এত ফোন দিয়ে কথা কইলে তো সমস্যা, তা আমার শিখাই, তুমি এফএনএফ করো। আমি আমার দরকার নেই, তুমি এফএনএফ করবো। ওই এফএনএফ করে কথা বলতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতো। তো আপনি তখন পর্যন্ত ওনার সম্পর্কে কিছু জানেন, বা আপনার সম্পর্কে উনি কিছু জানে, কোথায় বা কি করেন কিছু জানেন? শুধু কথা বলতেন? কথা বলছেন। এই বলতে বলতে যখন মানে একটু মানে ইয়ার মধ্যে চলে আসলো, মানে আমি বলতেছি এখন যেটা বলবো সেটাই হবে। এ থাকতে থাকতে হঠাৎ আমাকে বলতেছে যে তোমাকে দেখার দরকার, তোমাকে কোথায় গেলে পাবো? আমি ঢাকা আসো, গুলশান অফিসে দেখা করো, মানে একটা ইয়া করতেছি। তো ওই কথা, আমার ভাইও তো থাকে হাতে মালিবাগ, আমি আসবো। তো কবে আসবো? তুমি যবে ফ্রি থাকবা আমি শুক্রবার আসো। অলরেডি শুক্রবার চলে আসছে, শুক্রবার আসছে, আসা বলছে তুমি কোথায়? আমি গুলশান আছি। আমি আসি কিন্তু হয়ে রাতে উত্তরা। বলছেন গুলশানে? বলছি গুলশানে। এবার ওই মেয়ে করছে গুলশান কোন জায়গাকে, আমি গুলশান নাওয়ানা টাওয়ারের সামনে আসো। ওই নাওয়ানা টাওয়ারের সামনে কুইজা হয় না, আমি তো আছি উত্তরে, ও পাইবে কেমনে? ওই সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সন্ধ্যা হয়ে পরে কয় তুমি কই আসলো? আমি তো অফিস থেকে বাড়াতে পারতেছি না, তুমি আজকে চলে যাও। কতদিন কথা বলার পরে আপনাদের? প্রায় 6-7 মাস। 6-7 মাস? 6-7 মাস সারাদিন রাত কথা বলতেন? সারাদিন রাত কথা চলতো। আপনাদের মধ্যে কি এক ধরনের প্রেম বা এক ধরনের ভালোবাসা কি জড়িয়ে গিয়েছিল এই সময়টাতে? আমার সাথে আমি ওটা ইয়ে করতাম না। আপনার টার্গেট কি ছিল? আমার টার্গেট যে কথা বলতেছি বন্ধুর মতোই, কিন্তু ও কিন্তু সত্যি সত্যি ভালোবাসে এই 6-7 মাসে। 6-7 মাসে। ওকে। এরকম করতে আমার একটু পেটে ব্যথা হইলে আমি এডমিশনে যাইতাম। এখনো যদি সমস্যা হয় দেন এডমিশনে যাই। আমি বলতেছি এরকম করে তো কাজ হবে না, তুমি বললে আর দেখা করা হবে না। আমি 7 তারিখে এডমিশনে যাবো, তুমি আসতে পারো। কটার সময় আসবে? ঠিক এতটার সময় আসবো। সত্যি সত্যি এডমিশনে চলে গেছে। ওই একটা বেঞ্চ আছে, বেঞ্চের মধ্যে ওই বসে আছে এক সাইডে, আর এক সাইডে হয়েছে এক স্বামী স্ত্রীরা বসে আছে, আমি তার পাশে বসছি। আমার ফোন দিছে, তুমি কই? আমি করতেছি কেন, আমি এডমিশনে আসছি। কয় তোমাদের দেখতে পায় না? মানে আমাকে যে পোশাক পরার কথা সে পোশাক আমি চেঞ্জ করে গেছি, আমাকে চিনতে না পারে। টের পাইছে ও
যে এই ছেলেটাই হবে। বলছি যে বড় চুল আছে তো, না আমার বড় বড় চুল ছিল। তো বলতেছে যে তুমি কোথায়? আমি বলছি যে আমি যে ব্রিজ নাই। তো তোমার পাশে কি আছে? আমি এক ভদ্র মহিলা ওখানে মোবাইলের কথা বলতেছে, আর তার পাশে যে মহিলা আছে, তারপর একটা ছেলে, তারপরে আমি। এখান থেকে আমি এদিকে মুখ দিয়ে ফিরে কথা বলতেছি, আছে মেয়ে এদিকে, আমি এদিকে কথা বলতেছি। আয়সা চুল ধরে মারছে টান আমার মেয়েটা। হ্যাঁ মেয়েটা চুল ধরে টান মারছে। ভাই ফাজলামি করো, তোমার আমি চিনতে পারি না। যখন প্রথমে আসছো তখন আমি চিনতে পারছি। তুমি এত সকালে আসছো, মানে কতদিন থেকে যে চিনি এই মানে ভাবটা নিতেছি আমি। মানে মেয়ে দেখে আমার মানে মাথা ঠিক নেই, সত্যি কি আমি দেখছি নাকি খুয়াবে দেখতেছি না আসলে সত্য সত্যি কি এত সুন্দরী মেয়ে আমার সাথে প্রেম করবে, এটা তো হতেই পারে না। আমি তুমি সত্যি মৌসুমী, তুমি মোবাইল দিয়ে ট্রাই করে দেখো। আমি যা ট্রাই করা লাগতো না। মেয়েটা নর্মাল ছিল আপনাকে দেখার পর? ও সবসময় ফিটেস, আমাকে দেখেও ওর কোনো ইয়ে নাই। মানে আপনি যেটা বোঝাচ্ছেন যে আপনাকে দেখার পরে আলটিমেটলি সে ঠিক ছিল, নর্মাল ছিল, খুশি। ওকে, দেখতে পেয়েছি অনেক খুশি। বলতেছে যে বাসা চলো। এই দেখার আগ পর্যন্ত আপনি তার কাছে কি পরিচয় দিয়েছেন আপনার সম্পর্কে? আপনি কি করেন? ও আমি খালি বলছি আমার অফিসে চাকরি করি। কি চাকরি করি এটা বলি? আপনি চাকরি করেন এটা বলেছেন। লেখাপড়ার কথা কি বলেছেন? লেখাপড়ার কথা কিছু বলে নাই। বলেন নাই। আর ওই মেয়েটা? ওই মেয়েটা তখনই এসএসসি পাস করছে। এসএসসি পাস করেছে এটা বলেছে আপনাকে? কোথায় কাজ করে, কি করে, কিচ্ছু বলেন না? ওকে। এর ভাগে বলতো যে তুমি কোন অফিসে চাকরি করো। তাই আমি মধ্যে মধ্যে এর কি করে হিন্দিতে কথা বলতাম। হিন্দিতে কথা বলতেন? হিন্দিতে কথা বলতাম কারণ আপনি হিন্দি ভাষা পারতেন? মধ্যে মধ্যে পারি আর কি। ওকে। মানে ভারত যাইতাম তো, ওই যখন দেখেন বিয়ে সব আসে তখন কিন্তু ওই হিন্দিতে কথা বলতে হয়। ওকে। তো আর সিনেমা টিনেমা দেখি কিংবা এমনি ভারত যখন বহু যা আসা হয়েছে তখন একটু পারি। তো তুমি এত হিন্দি পারো কেন? আমি ঠিক আছে, আমি তো ভারত এম্বাসিতে চাকরি করি। এটা বলতেন? হ্যাঁ এটা বলতাম। যেমন তো মানে আরো এরকম যখন দেখা হলো, হ্যাঁ তারপর দেখা হওয়ার পরে তখন বলতেছে কোথাও যাই। কোথায় যাবা? তোমার বাসা চলো। আমি কই আমি তো ম্যাচে থাকি, তুমি তো যেতে পারবো না। পাই না, তুমি ম্যাচ থাকলে কি যেমন আমি না, আমি যেতে পারবো না। এই কথা বলে তার আমার বাসা চলো। আমি তোমার বাসায় কি আছে? ভাবি আছে, ভাই আছে। আমি যেন মাইন্ড করবো না, কিচ্ছু মাইন্ড করবো না। আমি আজকে যাবো না, কবে আর যখন টাইম পাবো সেদিন যাবো। কয় আমার না, আমার টাকা দিয়ে তোমাকে নাস্তা করতে হবে। আমি পুরুষ, তুমি মহিলা, তো আমার টাকা দিয়ে তুমি নাস্তা করো। করে না, আমি এটা জিদ করছিলাম যে যেদিন দেখা হবে সেদিন আমার টাকা দিয়ে আমি খাওয়াবো। এভাবে থাকতে ওর ভাবিকে যে বলছে যে আজ দেখা পাইছি, জানেনি আসলি না, আসতে চাই না। আর ভাবি দিছে ফোন, ভাই আপনি দেখা হইলে এতদিন পরে, তা আপনি আসবেন না? আসবো সময় মতো। গেছি, যাওয়ার পরে ভাবিকে বললাম যে ভাবি আমি ওর সাথে তো জাস্ট বন্ধুর মতো করতে চাইছিলাম, কিন্তু উল্টাটা হয়ে গেছে। মানে আমার বউ সব আছে, আমার বউ আছে, বাচ্চা আছে, জাস্ট এর কি করতে করতে এত দূর আসছি। প্রথম দিন দেখাতে ভাবিকে সব বলে দিলেন? সব বলে দিলাম। মানে ওই যে ওই মেয়ে একটা কথা বলছিল, মানে মেয়ে তখন বয়স ভালো। আপনার মেয়ে? মানে গ্রামে এক মেয়ের সাথে ওরকম মাইয়া কিন্তু টের পাইছিল। মানে আপনি আরো অন্যান্য মেয়েদের সাথে কথা বলতাম। ওকে। আমার অভ্যাসই ছিল কিন্তু মেয়েদের সাথে গেলে কথা বলা। আপনার মেয়ে টের পাওয়ার পরে কি বলেছিল? আব্বা এগুলি কোনো করেন না আপনি, আমি কিন্তু তরিকুলের মেয়ে। আমি কিন্তু তরিকুলের মেয়ে, আমি অন্য কাউরের মেয়ে না। আপনি তরিকুল, আর তরিকুলের মেয়ে কিন্তু আমি। আপনি যদি 100 হন, আমি কিন্তু 100। আপনার মেয়েটা বলেছিল? আমি আগে জন্মি নাই, আপনি জন্মেছেন আগে, কিন্তু আপনার পেট থেকে আমি জন্মেছি। কিন্তু যেরকম বিছানা হবে সেরকম কিন্তু আবার চারা হবে। মানে আপনি ও যেটা বোঝাচ্ছিল যে আপনি সব করলে আমিও এইসবের দিকেই যাবো। হ্যাঁ, আপনি আমাকে শাসন করেন, কোন ছেলের সাথে কথা বলতে পারবো না। আপনার মেয়ে যদি অন্য ছেলের সাথে, আপনি সহ্য করতে পারবেন? আপনি এইসব মেয়ের সাথে জীবনে কথা বলবেন না, কোনো মেয়ের সাথে। আপনার মেয়ে এটা বলেছিল? হ্যাঁ এটা বলছিল। তো এই জন্য আপনি ওনার ভাবিকে গিয়ে প্রথম দিন এই কথা বললাম। মেয়েটা এই কথাই বলতেছে না, আমি বললাম যে দেখেন ওনার সাথে আমি করতে পারবো না, আস্তে আস্তে আমি বাদ দিব, আপনি এখন কিছু বলেন না। আরে অলরেডি আমি চলে আসছি। আর ভাবি কিন্তু বলে দিছে যে তরিকুল তো বিয়ে করছে, তুই জানিস? ভাই না, তো কিছু বলে নাই। আমার ফোন দিছে আবার, যেহেতু ভাবির কাছে কি করেছো, আমার কাছে করলে সমস্যা ছিল। আমি তোমার কেমনে কইতাম, তুমি যা করছি তুমি আমার মাফ করে দিও। কেন, কি হয়েছে, মাপ চাইতেছো? আমি দেখো আমি তোমার সাথে প্রেম করছি, তা আমি তো আবার বউ বাচ্চা সব আছে। প্রেম করছি মানে প্রেমের অভিনয় করেছেন? করছি তো, এটা আমি কিন্তু মন থেকে করি নাই। ওই যে ছেলেকে আমি একবার মন দিছি, আমি দ্বিতীয়বার ফেরাতে পারবো না। ওই তোমার 10টা বউ থাকে আমার দেখেন। ওকে তরিকুল, মৌসুমী আপনাকে এটা বললো যে আপনি যে কটাই বিয়ে করেন সেটা তার দেখার বিষয়, কারণ মৌসুমী আপনাকে অলরেডি লাভ করে ফেলেছে। তারপর
ওরা তো বলতেছে যে তোমার 10টা বিয়ে হলো, আমার দেখার নাই, তোমাকে আমি লাভ করি, তুমি প্রথম পুরুষ, তুমি আমার জীবনের শেষ পুরুষ। আমি ওই মাথা গরম করো না, দেখো আমি হয়তো তোমার সাথে আর কি ঠাট্টা যাই করি, তোমার কাছে আমি মাপ চাইতেছি, তুমি এটা আমাকে ভুলে যাও, হয় না। ওই যখন এই কথাই বললো যে ওই না ছাড়ে, তাহলে আমিও ছাড়তেছি না। আপনিও এটা ফিল করেছেন? আমি ফিল করলাম। মৌসুমীর ভাবিরা কোথায় থাকতো? ওই মালিবাগ থেকে। মৌসুমীর ভাই কি করতো? ওই গার্মেন্টস চাকরি করতো। গার্মেন্টসে চাকরি করতো। প্রিয় শ্রোতা, চলুন আমরা এবার SMS পোলের রেজাল্ট একটু জেনে আসি, দেখা যাক কম্পিউটার কি বলছে। Yes, 61%. No, 30%. No comments, 9%. কম্পিউটার বলছে 61% ইয়েস এবং 30% হচ্ছে নো এবং বাকি 9% হচ্ছে নো কমেন্টস। তার মানে বুঝতেই পারছেন যে বেশিরভাগই শ্রোতা চাচ্ছেন যে গল্পটা কন্টিনিউ হোক, আমরা আরো সামনের দিকে যেতে চাই। ওকে, হ্যাঁ, তারপর ধরেন বলতেছে আমি তাহলে দেশে চলে যাই, তুমি আর একটু দেখা করো আমার সাথে। মেয়েটার বাড়ি কোথায় ছিল? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। জি, ট্রেন তুলে দিয়েছিলাম। যাওয়ার পর ফ্রি, আগে যেভাবে বলতাম একটু কমাইছি আমি। 20-25 দিন পরে বলতেছে যে একটা কাজ হয়েছে, তোমার না জানিয়ে করছি, মাফ করে দিও। আমি করতে চাই নাই, কিন্তু এটা হয়ে গেছে, আমার চাকরি হয়েছে। তো তুমি কি খুশি? আমি যে খুশি মানে কি, তোমার চাকরি আমি খুশি, আমার বিষয় নাই। আমি একটা রাজমিস্ত্রি মানুষ, আর তুমি পুলিশ। কয় লেটার আসলেই চলে যেতে হবে রংপুর। রংপুর চলে গেল। রংপুর আর কথা বলতে পারতাম না, মানে 6 মাস মতো কোনো কথা বলতে পারি নাই। আমি সে তাইলে ভুলে গেছে কথা বলতে। মেয়েটা চাকরি হয়ে গেল কিসের? পুলিশের কনস্টেবল। পুলিশের কনস্টেবল। ওকে। ওই ফাঁকে ফুঁকে মানে অতিরিক্ত করলে 1 মিনিট, আমারও কিন্তু আস্তে আস্তে কিন্তু এই বিষয়টা আস্তে আস্তে মিশে যেতেছে মন থেকে, আমার মন থেকে। হঠাৎ 6-7 মাস পরে আমার বলতেছে যে আমি দিন আসতেছি, আমার ট্রেনিং শেষ, বাড়িতে আসছে, আমার সাথে দেখা করো। গেলাম, আমার মায়া বলতেছে যে রাত্রে যেতে পারবো না। সিরাজগঞ্জে কাজিনোর সঙ্গে দেখা করার জন্য। বাড়িতে সবাই জানতো। কি জানতো? যে আমার সাথে প্রেম আছে, সবকিছু জানতো। আপনি যে বিবাহিত সেটা জানতো কিনা সেটা জানতো না? ফ্যামিলি কেউই জানতো? ফ্যামিলি জানতো না, খালি আর ভাবি জানতো। সবাই জানতো আপনাকে লাভ করে এবং আপনিও তাদের সঙ্গে সেভাবে পরিচিত হয়েছেন। কিন্তু আপনার যে বউ আছে সেটা কেউ জানতো না। এরপরে ওখান থেকে আমি রাত্রে এক জায়গায় শুয়ে আছি, ওই ইয়ে করার জন্য চেষ্টা করতেছি, আমি না অসম্ভব। ওই তারপরে বলতেছে তুমি আমার বিয়ে করবো না, যদি তোমায় বিয়ে করবো তখন, এখন দরকার নেই। তারপর ওই সকাল হলো, নাস্তা টাস্তা করলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকায় থাকি, হঠাৎ বলতেছে আমি তো কালকে রাজারবাগ চলে আসতেছি। রাজারবাগে থাকতো, এখানে 2 বছরের মতো থাকলো। আমি তখন কিন্তু চালাকি করে আমি দেশে চলে গেলাম, কিন্তু কথা কন্টিনিউ চলে। ওই রিকোয়েস্ট করে রাজশাহী কানেকশন নিল, বাড়ির কাছেই, যাওয়া আসা ডেলি হয়। ওই তোমার বাড়িতে আমি অসম্ভব, তোমার বাড়িতে যেতে পারবো না, তোমার তাই কি খুশি, আমার বউ বাচ্চা আছে, তোমরা যেতে পারবো না। বলছি ঠিক আছে, যাবো না। এই থাকতে থাকতে আবার সেই আমি ঢাকা যখন আসছি, আবার ঢাকা আসছি, আমাকে বলতেছে যে আপনার বাচ্চা আছে এটা সে জানতো? সব জানতো, সব জানতো, সব বলে দিছে আমার। জানার পরেও এভাবে সব কিছুই মেনে নিছে। আমাকে বলতেছে যে চলো এখন বিয়ে করি। না, এখন বিয়ে করতে যাবো না। ওই কেন, তোমার কি সমস্যা? আমারটা তো আমি খাবো, তোমার কাছে 5 পয়সা আমি নিবো না। ইস্টামে আমি সই করে দিই, তোমার কাছে যেটা ফিতে চাই, আমার তালাক করলে আমার কোনো থাকবে না। আমার যে দারিদ্রতায়, আমার যে বাড়ির যে পরিস্থিতি, সবকিছু সবকিছু জানতো। না, দরকার নাই, পরবর্তী দেখা যাবে। এই থাকতে থাকতে হঠাৎ কথা বলি, সবকিছু চলে থাকতে থাকতে হঠাৎ আমাকে বলতেছি তোমার আইডেন্টি কার্ড লাগবে। আমি কেন? কই তোমার তো সংসার ভারী, আর সংসার তোমার মানে অনেক ঋণ আছে বলছো, তো তোমার এই দিলে আমি, এটা আমার মিথ্যা হোক আর আমি পরে দেখবো, আমি বলবো না আমি বিয়ে করছি, এই জন্যে তোমার তাহলে পাবো, আমি রেশন পাবো। ওকে। তো ওই আইডেন্টি কার্ড দিয়ে ধরেন জাল একটা করছে, কাবিল নামা করছে। মেয়েটা দিয়ে ওটা জমা দিচ্ছিল। জমা দেওয়ার পরে ওই 2-3 মাস পরেই অর্ডার এসছে বাইরে যাওয়ার। মেয়েটার বাইরে যাওয়ার অর্ডার আসছে। আপনি কি রেশন পেতেন সেই সময়টাতে? দিত রেশন? টাকা দিত প্রতি মাসে টাকা দিত? কত টাকা করে দিত? 3000 দিত, 2000 দিত, 1000 দিত, মানে যখন যা পারতো আর কি। আচ্ছা। আর মোবাইলে টাকা দিত, মোবাইলে মানে র্যান্ডম টাকা দিত। ওকে। এবার বলতেছে আমার বাইরে যাওয়ার দরকার আছে, আমাকে আমার উপর থেকে বলতেছে আমার যেতে হবে বাইরে, দিতে লেবানন কি বলতেছে। তো ঠিক আছে যাও। আমি তো খুশিতে আটখানা, যে তুমি যদি বাইরে যাও তাহলে তো 1-2 বছর থাকবা, নিয়ে নাও। 2 বছর থাকলে তো আমার 6 মাসে কিছু হয় নাই, 2 মাসে তুমি থাকতে পারবা না। আমার যে ভাঙা চেহারা এখন, এই চেহারা বাদ দিয়ে তুমি ভালো থাকতে পারবা।
মানে আপনি ধরে নিয়েছেন যে ও আপনাকে ভুলে যাবে। ওকে। তো এরকম বিদেশে যখন চলে গেল তখন আমার কন্টিনিউ ভাবে কথা বলতাম, কিন্তু আমি কথা কম বলতাম। ও ফোন দিলে আমি ব্যস্ত দেখাইতাম, কিংবা ওই বলতাম যে এখন রাখো, বিদেশ থেকে এত দূর টাকা ফুরাইতেছি, তুমি ব্যস্ত থাকো। এই করতে করতে 6 মাস 7 মাস পরে আমি থাকবো না, চলে আসবো, ভালো লাগে না। কেন চলে আসবো? তো কয় যে ভালো লাগে না আমাদের। তুমি হুবে গেলা আবার চলে আসবা, তোমার জন্য আমি আসছি না, আমি আসতাম না। মানে মোট কথা কি, যে স্বামী ভাবছি একবারে আমি যেটা বলতাম সেটাই, মানে আমাকে চটাই কোনো কাজ করতো না। কইতাছে যে আমি ভালো লাগে না, আমি চলে আসবো। পরে অফিসারকে আবার দিছে, কাগজ দিছে, মানে কি কি করা লাগে হারাতে হারাই বুঝে। আমি তো মূর্খ মানুষ, এত বুঝি না। বলছে যে আমার স্বামী আমার এখানে থাকতে দিতে চায় না, তো আমার ডিভোর্স করে হারাইবো। ঠিক আছে, ওই অর্ডার আসলো। ওর পরিবর্তে আরেকজনে পাঠাইবো, কি কি করবো একটা বিষয়, সেটা আমার বিষয় না। হঠাৎ দিকে আমাকে বলছে আমি চলে আসছি। তো চলে আসছি মানে হ্যাঁ, আমি অসম্ভব, হতে পারে না। ও ভাবিকে ফোন দিতেছি, আর ভাবি করে আসলে আসছে। ভাবিকে আবার উল্টা বলতেছে যে ও আমাকে পাঠাই দিচ্ছে। আমার এসে বলতেছে তুমি যে বলছো যে বিয়ে করবো, বিদেশ যাও, আসলে বিয়ে করবো, এই কথা বলছিলাম আমি অবশ্য, তাহলে যাবে। তো ওই বিদেশ থেকে আসার পরে কয়ে আমার বিয়ে করবো। আমি কই অসম্ভব, বিয়ে করবো না। কেন? আমি করতে পারবো না, তোমাকে তো বলছি আমি আমার সংসার আছে, আমি বিয়ে করতে পারবো না। তোমার এখনো এই মত, আমি তোমাকে বলছি যে তোমার কিচ্ছু লাগবে না, আমি না বিয়ে করবো না। তো আমাকে বলে যে বিয়ে করবা না? না, ঠিক আছে, তোমার যেদিন মনে হবে সেদিন আমার তুমি বিয়ে করবা, বিয়ে করো, তুমি প্রস্তাব দিবে একদিন। মানে একটা রাগ জন্মিছে ওর ভিতরে। এবার বাড়িতে গেছি, আমি বলছি বাড়িতে যখন থাকবে তুমি শুনবে না। আমি বাথরুমে গেছি, আমার বাড়ি দিছে ফোন দিচ্ছে, আমার ফোনটা ধরছে, কে? আপনি কি? আমার ওয়াইফ না তোমার মানে চালাকি করে বলছে আমি আর ভাবি। তো বলছে কয় নাম্বার ভাবি? আমি আর 3 নাম্বার ভাবি। বলছে 3 নাম্বার ভাবির সাথে তো আর কোনো খাতির নেই এবং গন্ডগোল চলে সবসময়। তো ওনার বউ, বলছে ওনার বউ নাই, ওনার বউ নাই, বাইরে গেছে। তো আপনি ফোন রিসিভ করলেন কেন? বলছে আমার দেওয়ারের ফোন আমি রিসিভ করতে পারি। এই সব কথা বললে হলেছে ভাবি, হ্যাঁ সব কথা বললে হলেছে, এর ভিতরে যত রকমের কথা আছে। তো ওখানে আমার বউ দিছে আরে গালি। মানে আমাদের গ্রামের পাশে যা গালি, মহিলাদের প্রচুর গালি দিছে। দেখেন আপা, আপনি গালি দিয়েন না। আপনি কে? ফোন রিসিভ করার পর আমি টের পেয়েছি। আপনার ওয়াইফকে আগে থেকে জানতো এই মেয়েটার ব্যাপারে, মৌসুমীর ব্যাপারে? আমি বলতাম। কি বলতাম? আমি বউরে বলতাম যে আমি এরকম একসাথে একটা মেয়ের সাথে এরকম করি আর কি, প্রেম করি। হ্যাঁ, তো আপনার বউ কি বলতো এটা নিয়ে? বউ কিন্তু চুপ থাকতো, কিচ্ছু বলতো না। কিচ্ছু বলতো না? কিচ্ছু বলতো না। কোন ধরনের ভয় পাওয়া, কোন ধরনের থ্রেটেন হওয়া, সংসার ভেঙে যাবে, কি জন্য যে বলতো না এটা আসছে পরে। আচ্ছা, কিন্তু মত ভিতর মানে হয়তো, মানে রাগ হইতো, কিন্তু প্রকাশ করতো না। আচ্ছা, এরকম ওর সাথে গালি টালি দেওয়া হইলো। এরপরে আমি তো আর বাথরুম থেকে বাড়াই না, বাথরুমে আটকে আছে। বাথরুমই সারে না, মানে ভয়। এরপরে বাথরুম ফোন যখন রেখে দিছে, তখন কয় কি বাথরুম আসা লাগবে নাকি? আমার ভয় পড়ছে আমাকে, বাথরুম আসা লাগবে। যে কেন ভাই, বাথরুম করতেছো না বসে রয়েছে? আমি বাথরুম করতেছি, কথা বলতেছি, বাথরুমে তো কথা বলে না। অলরেডি দাঁড়িয়ে আছি, যে বাড়ি আসো, আসছি। তোমার আমাদের গ্রামের ভাষায় কি তোমার গান ফোন করছে, কথা কর। আমি যে কি কথা কইলো না কইলো, তুমি একবার হয়ে গেলে, এটা ব্যাপার নাকি? এই বললাম ব্যাপার না, ব্যাপার কত দূর গেছে তুমি টের পাইবা। আমি সেটা ব্যাপার না, তুমি চুপ থাকো। পরে বিয়ে করলে তো এখানে তো বউ গালি দিত, দেখো এমন একদিন আসবে তুমি ভাই অকুল পাবা না, তো তুমি যাও, যদি ও আমাকে ছেড়ে যদি ওকে শান্তি থাকতে পারো তো যাও, ওকে বিয়ে করো। আমি দরকার নেই। মানে আমার ওয়াইফের যে কষ্টগুলা আমার বেশি কাজ করতো, আমাকে নিজে কষ্ট করছে এগুলাই বেশি কাজ করতো। তারপরে ওই ফোন দিয়ে আমার বউ চলে গেল কোথায় খুঁজে পায় না। আমার এক বোনের বাড়ি দিয়ে বসে আছে, আমার খিদা লাগছে, ওখানে ডাইকে নিয়ে আসা, তারপরে আমি খাইছি। আর ঢাকা আসতে দিবে না আমাকে। আমার এক মানে গ্রাম সম্বন্ধেরই হয়েছে, ভাবি হয়, ও বলতেছে ঢাকা তুই আটকাতে পারবি? বাড়িতে থেকেও যদি প্রেম করে তুই বুঝতে পারবি, তোর কর্মটা না করলে তো খেতে পারবি না। তার কয় যা হোক, আমার কপালে যা আছে এই ঢাকা আসে।
রাজশাহী ছেড়ে দিলাম, ঢাকায় চলে আসলাম। এ থাকতে 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 হঠাৎ ধরেন ওই ইয়া করলো আমারে, বলতেছে যে একদম ফোন দিয়ে মানে কড়াকড়ি বলছে যে ইয়া তুমি কোথায়? আমি বাড়ি। ইয়া করো, এক্ষুনি আসতে হবে। কে বলছে এটা? মৌসুমি। আমি বলতেছি দেখো এখন আমি আসতে পারতেছি না, ওই তুমি রেডি থাকো। ঠিক আছে রেডি আছি। হঠাৎ একটা পুলিশের এসআই আর একটা কনস্টেবল হোন্ডা নিয়ে গেছে। আমার পুরো ঠিকানা তো এর কাছে আছে, গেছে যে আমার ভাই তোমার নাম তৈরি করলো, আর ছবিও দিয়ে দিছে। তারপরে আমাকে ওই গাড়িতে উঠো। গাড়িতে উঠবো কেন? মানে আমি যে জায়গায় আছি আমার মানে ওই এলাকার লোকজনের সাথে প্রচুর খাতে আমি আছি অনেকদিন থেকে। তো আমি কেন উঠবো? আমি তারপর দেখা দিচ্ছি ওই ঠেলাটা যখন পড়বে তখন ঠিকই উঠবা। অসম্ভব, আমি কি জন্য উঠবো? আমার অপরাধ দেখেন। ওই এই যে ইয়া কাজ করতে জানো? যে না আমি মূর্খ, আমি কিছু করতে জানি না, তোমার নামে ওয়ারেন্ট আছে। আমার নামে ওয়ারেন্ট আছে মানে ওই নিয়া ওই আমার যে ভাই এলাকার বড় ভাই বললাম যে ভাই দেখেন তো কি, বলতেছে তোর নামে ওয়ারেন্ট আছে। আর যা তুই থানা যা, কিছু করতে পারবে না, আমরা আছি না। আর ওরা চিনে, ওরা ইয়ার লোক চিনি। থানা নিয়ে গেল ইয়াতে ওই বাড্ডা থানা। যে কিছুক্ষণ পরে দেখি ওই মেয়ে মানে কেস এমন ভাবে ইয়ে করছে, লেখছে ওদের হাতে তো সব এমন ভাবে লেখছে। লেখার পরে ওই ওই আবার আমার বাতিলে দিতেছে যে তুমি এর কাছে যাও, অ্যাডভোকেটের কাছে যাও। মানে ওই আপনাকে ধরিয়ে দিয়েছে, ওই বাতিল দিচ্ছে? ওই বাতিলে দিতেছে। ওকে, কেন ধরিয়ে দিল? মানে এটা সাজানো হয়েছিল, প্রথমটা সাজানো ছিল। কি ছিল এটা? মানে যে তাহলে ভয় বিয়ে করবে। ওকে, আপনাকে একটা ভয় দেখাবে, তারপরে আপনি বিয়ে করবেন তাকে। কিন্তু আপনাকে যে বিয়ে করেনি বা আপনি যে ধরিয়ে দিতে হলে তো কোনো না কোনো ইস্যু লাগবে। কি ইস্যুতে ধরিয়েছিল আপনাকে? ওই যে ওর কাছে যে একটা আছে, কি ওই ডকুমেন্ট আছে। কিসের ডকুমেন্ট? ওই যে মিথ্যা কাবিল নামা করছে। মিথ্যা কাবিল নামা যদি পুলিশের কেসের কাছে সেটা বলতে যায় তাহলে তো সে নিজেও ফেসে যাবে। সেটা তো আস্তে আস্তে পরে। ওকে, লাস্টে যখন ওই নিয়ে গেল ভাই চলে যাও, পুলিশে ছেড়ে দিল আমার দিয়া। পুলিশ নিয়ে গিয়ে ছেড়ে দিল আপনাকে? কেন ছেড়ে দিল? ওই যে মেয়ে তো তখন আবার হাজির হয়ে গেছে। হাজির হয়ে কি বললো? বললো যে ঠিক আছে ওই এখানে সই দিয়া তুমি যাবো। মেয়েটা আপনাকে কি বলে ধরিয়ে দিয়েছিল? ওই বলছে যে ওই আমার এতদিন ধরে বিয়ে করছে, আমার খরচ পাতি দেন, আমার কাছে আসে না, এই মানে বিয়ে কিছু। পরে ওই আমাকে বলছে সেখানে সই দাও, দিয়ে যাবো। কিসে সই দিলেন মনে আছে? সাদা কাগজে একটা সই দিয়ে দিচ্ছি, আমি তো গিয়েছিল দিয়া ওই পুলিশের এসাই ওই সইটা দেওয়া হইলো। এখানে সই করে দেবো আমি, উনি যখন আছে উনি যা বলবে সেটাই লেখা হবে। তোর জন্য আমি মরেও যাবো, যা যা করে লিখে দিয়ে চলে সই করে দিয়ে চলে আসছি। চলে আসার পরে ঠিক আছে আমার আবার রাত্রে ফোন দিছে পরে ঠিক আছে আমি ভুল করছি, তোমার একটু ভয় দেখার লেগে এবার করছি। আমি আমার ভয় দেখে তুমি কি করবা? আমি তো এমনি শালাই এই আগুন ইটের সাথে থাকি সবসময় 24 ঘন্টায়। ইট আমার মনটাও ইট, সবকিছু ইট হয়ে গেছে। তুমি আর জ্বালায় কিছু করতে পারবে না। আমি জ্বললে একবারে ইট হয়ে গেছে, তুমি আমার জ্বালাইতে পারবে না। এবার থাকি ওই আমি এটা নিয়ে এক মানে ওই যে আমার বললাম যে মামাতো ভাই, আমার ওয়াইফের হচ্ছে চাচাতো ভাই, আমার মামাতো ভাই ওই পুলিশ। আমি জানাইলাম বিষয়টা যে ব্যাপার। ওই আমি ঠিক আছে আমি ঠিক করবো না, তুই চুপ থাক। এটার পরে সত্যি সত্যি আমার কেস? কিসের কেস? ওই যে আমার এতদিন ধরে নেয় না, বিয়ে করে রাখছে, আমার সাথে দেখা হয় না, এই কারণে সে বহুত কিছু বিয়ে করে। কাবিন নামা যেটা করেছিলেন সে কাবিন নামা কি আপনাকে জানিয়ে করেছিল? আপনাকে জানাই করেনি? আপনি কোনো সাইন দিয়েছিলেন সে কাবিন নামায়? কোনো সাইনও দেন? ওই যে সাদা কাগজ সেটা তো অনেক আগের বিষয়। এটা তো আইডি কার্ড ছিল যে ওর কাছে, ওই আইডি কার্ড দিয়ে সে কাবিন নামা বানিয়ে ফেলছে, ফলস কাবিন নামা। তো এভাবে পুলিশে অলরেডি ধরে নিয়ে গেল। তারপরে আবার এই 1 মাস পরে আবার ধরে নিয়ে গেল, চালান দিয়ে দিল। চালান দেওয়ার পরে ওই যে মহিলা উকিলের কথা বলছিল আগে, 1 মাস কোথায় ছিলেন? 1 মাস আমি বাড়িতেই। আর চালান যখন দিল তারপরে পরে 3 দিনকার দিন আমার আবার হইলো। আজকে ধরুন করে নিয়ে গেল, 3 দিনকার দিন আমার হইলো, বিল পড়লো, জামিন হয়ে গেল? জামিন হয়ে গেল না,
তাহলে দিন পড়লো আর কি। কিসের দিন? ওই কিসের দিন পড়লো, ডেট পড়লো। আপনাকে ধরে নিয়ে গেছে তার 3 দিন পরে। এই 3 দিন কোথায় ছিলেন? জেলে? আপনার বাড়িতে সব জায়গায় জানাজানি হলো না? কেউ জানতো না, কেউ জানতো না? কেউ জানতো না। কেন জানতো না? আমার ফোন বন্ধ থাকতো। ফোন বন্ধ থাকতো। আপনার স্ত্রী জানতো না? না। আপনার স্ত্রী জানতো না? আর আপনাকে ধরেছে ঢাকা থেকে নাকি বাড়ি থেকে? না, ঢাকা থেকে। ঢাকা থেকে ধরেছে। আচ্ছা, তারপরে তো এই 3 দিন পর জামিন হয়েছে, জামিন করে নিয়ে আসছি। তারপরে এই 3 দিন কিভাবে থাকলেন একটু শুনি। 3 দিনও তো ইয়াতে ছিলাম, জেলখানায় রাখছিল। কি করেছিল 3 দিন? কেমন লাগলো আপনি একটু শুনি আপনার কাছ থেকে। ওই- জেলখানার environment। জেলখানায় থাকে কি মানে কোনো সমস্যা করতো না, খাওয়া দাওয়া কষ্ট হইতো। খাওয়া দাওয়া কষ্ট হইতো। উম, গোসলের পানি পাইতাম না ঠিক মতন। যারা আগে আছে এরাই মাস্তান, আমরা কিছুই না, মানে কিছু মনে করতো না যে আমরা মানুষ কি, কিছু না। খাইতে পারতাম না। কি দিত খাবার? এই খাওয়া রুটি দিত, এবার ভাত দিত। ভাতের সেন্ট লাগতো, খাইতে পারতাম না। রুটি তো এই সেন্ট, তরকারি তো সেন্ট, সবকিছু সেন্ট। আমার এক বন্ধু ছিল, ওই বন্ধু ইয়ে করতো, মানে ওইখানে আগের থেকে আমার এক বন্ধু ছিল ইয়াতে, যেখানে থাকতো, মানে ওইও মাদক ব্যবসা করতো। এখন ওখানে আটকা পড়ে পরিচিত কাউকে পেয়ে গিয়েছিলেন ওখানে? ওই হেল্প করতো। 3 দিন থাকার পরে তো জামিন হয়েছে। জামিন হওয়ার পরে এই আবার আসলাম। আইসা আমার যে উকিল যে আমার ছাড়াইছে আর কি, অ্যাডভোকেট, ওই বলছে যে ওই মেয়ের কি চাকরি খাবো? আমাকে বলছে সেটা আপনার ব্যাপার, আপনার কি ফাঁক আছে না সেটা আমি বলতে পারতেছি। এই ফাঁকের কথা বললা ওই মেয়েটার এমনও বিষয় করছে যে মেয়েটা চাকরি ফেলে যাবে, মানে এটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। ওই যে আইডি কার্ড দিয়ে ইয়ে বানাইছে না, এটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। কোর্টে আমার শুনে শোনাই দিচ্ছে আমাদের। কোর্টে আপনার কি হচ্ছে? কোর্টে কি মিথ্যা প্রমাণ হয়েছে? হ্যাঁ, মেয়েটার মিথ্যা প্রমাণ হয়েছে সেদিনকে। ওদিন আমাকে ইয়ে হলো না, কোর্টে উঠাইলো না, সেদিনই ওটা আমি সব বিষয় বলছিলাম। পুরো বিষয় খুলে বলেছেন কিভাবে কি হয়েছে? হ্যাঁ, ওকে। উকিলকে সবকিছু আমার বইলে অনেক সুন্দর বসে 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 সব শুনছে, শুই না এইগুলো আবার কোর্টে বলছে। কোর্টে বলার পরে কাবিন নামাটা ফলস প্রমাণিত হয়। মানে তো ওর মানে চাকরি ইয়ে হবে। আমার ওয়াইফ যদি আসা এখন ইয়ে করে মানে সহি দেয়, তাহলে চাকরি থাকবে না। প্রিয় শ্রোতার, সময় এখন রাত 1টা। আমরা আবারও শুরু করছি যাহা বলিব সত্য বলিবর বাকি পর্বটুকু। আমাদের সঙ্গে রয়েছেন তরিকুল। আপনারা শুনছেন দেশের সবচাইতে জনপ্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও FM 89.2 এবং শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং যাহা বলিব সত্য বলিবার আসনে বসে রয়েছে তরিকুল। হ্যাঁ তরিকুল, যেখানটাতে আমরা ছিলাম সেখানটা থেকে শুরু করতে চাই। কোর্ট বললো যে আপনার ওয়াইফের যদি স্বাক্ষর নেয় কোন একটা ফর্মালিটিস এর মধ্যে, তাহলে মৌসুমীর চাকরি চলে যাবে, পুলিশের চাকরি। তারপর এরপরে যে চাকরি অলরেডি ইয়ে হয়ে গেল, কিন্তু আর সাসপেন্ডে থাকলো। সাসপেন্ডে থাকার পরে আমারে বলতেছে, দেখো আমি যা ভুল করছি, যা করছি তুমি আমার চাকরিটার জন্য একটু রিকোয়েস্ট করো। তা আমি বলছি ঠিক আছে, আমি যেমনি হোক আমি আমার ওয়াইফকে নিয়ে আসবো ঢাকা। ওই আমার ওয়াইফ ঢাকা আসতে পারে না, মানে আসলে অসুস্থ হয়ে যায়, ঢাকা শুট করে না। ওই যে কোনো কারণ দিয়া বুঝায় আমার মানে ভাইয়ের মেয়ে আছে ঢাকা গাজীপুর থেকে, তা বলছি ওরাও দেখবার চাইতেছে। আর আমি যে বাড়িতে এখন ম্যানেজারি করি, এক বাড়িতে কাজও করি প্লাস ম্যানেজারি করি, একটা সাততলা বিল্ডিং এর ম্যানেজারি করি। তো বলতে সাহেব ওয়াইফও দেখতে চাইছে, ম্যাডাম দেখতে চাইতেছে, তুমি আসো একবার বাইরে, এগুলো নিয়ে আসার পরে আমি ওই বউর সাথে একটা মিথ্যা করছি আর কি। এই ট্রেনে উঠলে এরকম এটা সই করা লাগবে। তারপর তুমি কিসের সই এটা করবা এটা আমি জানি বলেছি, বউ কইতেছে। তারপর বউ আবার নিচে তুমি কোথায় নিয়ে যাবা, নিয়ে চলো। মানে আমার ওয়াইফের ভাস্তিও পুলিশ ওই রাজারবাগে থাকে, ওই ভাস্তিকে ক্লোজ করছি। দেখো আমি যে ভুল করছি ওই ভাস্তিকে দিয়ে ওইটা ইয়ে করাইছি, মানে সইটাই নেওয়া হয়েছে, নিয়ে আবার চাকরি বহাল আছে। বহাল থাকতে থাকতেই আবার আমারে কিন্তু কোর্ট থেকে বলে দিছিল যে তোমারে আজকে থেকে যদি ফোন দেই তো তুমি ফোন রেকর্ডিং করে রাখবা, তুমি ওকে চাও না আমি চাই না, এই কথা বলছিলাম। তো বলছে যখনই ফোন দেবো তুমি রেকর্ডিং করে রাখবা। তো আমারে আর কথা ইয়ে বলে না, ফোন দেয় না। কিছুদিন হঠাৎ একদিন দিছে ফোন, হয় আমাকে দেখতে মন চাই, যে সে তো ভালো মানুষ, আমাকে দেখতে মন চাইবই, তুমি হঠাৎ এই প্রশ্ন কেন করতেছো, তোমার যাইতে কইছে।
মানে ওর মায়ে দেখবো আমারে। এ কথা বলেছে আপনাকে? তো আমি করতেছি ঠিক আছে, তুমি কি সিরাজগঞ্জ যাবা না এখানে থাকবো? বলে না, আমি এখানে থাকবো, তুমি জাস্ট দেখা করে আসো। তো ঠিক আছে। হঠাৎ একদিন মানে বাড়ি যাওয়ার ইয়ে করে আমি সিরাজগঞ্জে নামবো, নেমে আমার বগুড়ায় এক মায়ের বাড়ি আছে, মানে ধর্ম মা আছে, ওইখান দিয়ে তাহলে একসাথে দেখা হইব। এইভাবে গেছি। পরে আর মায়ের সাথে কথা বলছি। কথা বলার পরে আর মা বলতেছে, দেখো বাবা, আমি তো বেশি দিন বাঁচবো কি বাঁচবো না, আমার মেয়েটা কারোর বিয়ে করতে চায় না, তোমাকে ছাড়া কারোর বিয়ে করবো না, তো তুমি কি করতেছো? আমি আর কি, আমার দ্বারা সম্ভব না, আমি তো বিয়ে করতে পারবো না। তুমি যে আমাকে বলে গেছো যে আমাদের বিয়ে হয়েছে, মহিলা মানুষ মিথ্যা কথা হয়ে গেছে। আমি বলছি যে বিয়ে করছি, আমার মেয়ে কইছে, এটা ঠিক আছে, কিন্তু আমি তো বলি না। আপনি মুরব্বী মানুষ, মিথ্যা কথা বললেন না, কয়দিন বাঁচবেন, মিথ্যা কথা বলার দরকার নেই। আমি চ্যাংড়া মানুষ, আর আমি যেহেতু মূর্খ মানুষ, আমি কইতে পারি মিথ্যা কথা, তো আপনি বলবেন কেন? এবার একটু কথা কাটাকাটি করে মানে ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটা করো, মানুষকে ঠগাইয়া বাঁচতে পারো না বেশি দিন, এই কথাই কইলো। আমিও ঠিক আছে আন্টি, মনে কিছু করেন না, একটু বেশি করে ফেলাইছি, মাফ করে দিয়ে গেলাম বাবা বাড়িতে। ওখান থেকে বাড়িতে গেলাম, ওই ধর্ম মায়ের বাড়ি। ওখান থেকে বেড়াইয়া দেশে বাড়ি গেছি। দেশ থেকে আবার ঢাকা আসছি। ঢাকা আসার পরে 7 দিন পর শুনতেছি ওনার মা মারা গেছে, ওই মহিলা মারা গেছে, মানে মৌসুমী আম্মা মারা গেছে। ওকে। এরপরে ছুটিতে তো মায়ের কাছে গেল। আমি যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু বাধা ছিল, ওই জন্য যাই নাই। মানে ওই যে কোর্টে বলে দিছে যে তুমি যেতে পারবা না, আর ওর সাথে কোনোদিনের শিয়ার সম্পর্ক না থাকে, তোমার ফোন দিলে রেকর্ড করে রাখবা, এই কথা বলা হয়েছে। আমি ভয়া যায় না, পুলিশের যে ঠেলা পাইছি আমি আর যাবো না। এই থাকতে থাকতে এর মধ্যে 6 মাস মানে আর কোনো কথাবার্তা নেই, 6-7 মাস মতো। 6-7 মাস কথা বলা বন্ধ হওয়ার পরে হঠাৎ আমাকে একদিন ফোন দিছে, তুমি কই? মানে খুব নর্মাল হয়ে বলতেছে, তুমি কই? তা আমি তো আছি, এতে বাড্ডাতে আছি। ওই তুমি এই মুহূর্তে রমনা পার্কের এখানে আসো। আমি সবসময় আমি যেতে পারবো না। পারবো না মানে? আমি হ্যাঁ পারবো না, তোমার আসতেই হবে, আমি যাবো না। তাহলে আসার দরকার নেই, তাহলে তোমার আসার দরকার নেই, আর আমার জন্য তোমাকে আর কেউ বিরক্ত করবে না, তোমাকে আর কেউ বিরক্ত করবে না। এটা কত সালের কথা? এই তো আজকে থেকে 13 সালের, 2013 সাল। ওই করতেছে যে তোমাকে রাখার দরকার নাই, ভালো থাকো, কিছু হইলে মানে কি অনেক কিছু হয়েছে, আর অনেক কিছু হওয়ার বাকি আছে, আমার মাফ করে দিও, আর ভালো থেকো, সুখে থেকো। হঠাৎ তখনই বলতেছে যে তোমার রাখার দরকার নেই, তো ঠিক আছে। আর এই কথা বলার পরে ওই গেছে। আমি আর কিছু মনে করি নাই। রাত 12টার সময় আমার ফোন দিতেছে আর ভাবি, তুমি কোথায়? আমি তো ঘুমাইতেছি ভাবি। কয় ঘটনা ঘটছে তুমি জানো? কি? ওই মৌসুমী বিষ খাইছে। ভাই তোর কত যে কষ্ট পাইছি আমি, এটা আমি বলতেই পারবো না। আমি যে ওটা হতেই পারে না, কত রকম ভয় দেখাইলো আমার জীবনে, এটা হতে পারে না। না, আমি তোমার সাথে ফাইলামি করতেছি না, সত্যি সত্যি মেডিকেলে। ওই মেডিকেলে, কোন মেডিকেলে? তুমি এখন আসতে পারবো না, তোমার আসতে সমস্যা আছে। মানে যা চিটকুট দিয়ে গেছে না ভাবিরে দিছি, আর অফিসারকে দিছি চিটকুট, মানে বিষ খাওয়ার আগে। জি, ওই চাকরি ইয়া করছে যে চাকরি করবো না, এভাবে কাগজ লিখছে। আমার যদি কিছু না হয় এটাও লিখছে, লিখা সাহেব অফিসারকে দিয়ে আসছে, আর ভাবিরে দিছে। মানে ওই মৃত্যুর জন্য কেউ দায়ী না। মানে আরেকটা পয়েন্ট আছে একটা, যে ওই বিদেশে যে গেছিল না, ওইটা আমি যে আমার যে কিছু হইব এখন তো কেউ বিশ্বাস করবো না, তো বিদেশের একটা অঘটন ঘটায় এই কথা বললা, মানে ওই কথাটা লিখছে। বিদেশে একটা ঘটনা ঘটছে, এই কথা বলছে আর কি। মানে ওই পুলিশ অফিসারকে এই কথাটা বলছে, মানে ওনার আত্মহত্যার জন্য অন্য কোনো ঘটনা দায়ী, এটা উল্লেখ করে সে যে আমি যে ইয়াতে গেছিলাম, বাইরে গেছিলাম, ওখানে একটা আমার ঘটনা হয়েছে, কথার জন্য আমি কারোর কাছে শেয়ার করছি, আমি এটার জন্য আমি আত্মহত্যা করছি, আমার কেউ সুইসাইডাল নোটে আপনার কোনো দোষ ছিল না, এটুকুই এনাফ। ওকে, তারপরে আমি বিশ্বাস করি না, পরে গেলাম যে চুপ করে আমি মানুষ তো আর জানে না ঢাকা শহরে কি কাকে দেখতে গেছে। আমি গেলাম পিজিতে, যে দেখি সত্যি সত্যি বেডে আছে। গেলাম, কি অবস্থা, কেউ যেতে দেয় না, কাছে কাউরে যেতে দেয় না, কে যেতে দেয় না? পুলিশ আছে, পুলিশ কাউরে যেতে দেয় না। ওকে, আর ভাবি চুপ করে আমাকে ডাকতেছে, তুই চলে যাবে এখান থেকে। দেখা হয়েছে ওই
কৌতুক নাই শেষ। আমি ওখান থেকে আসছি, আসার পরে আমি কি যার করবো আমি কি দিশা পাই না। আমি অর্ধেক রাস্তা আসছি, কয়েকদিন বসছো বাড়ি, আমি বাসা বসছি, আমি বাসা বসছি। তারপরে করতেছে যে আমি কিন্তু পৌঁছি নাই, আমি তো মানে ইয়া পর্যন্ত গেছি, রামপুরা পর্যন্ত গেছি। তা বলছি যে হ্যাঁ আমি পৌঁছে গেছি। তো বলতেছে মৌসুমি শেষ। মৌসুমি যখন শেষ তখন ভাই আমি কি বলবো, মানে আমার কোনো ভাষা আসতেছে না। রিস্কাতে যাইতেছি, রিস্কার থেকে পড়ে গেছি, রিস্কা থেকে পড়ে গেছি। পরে কয় কি হয়েছে ভাইয়া, কি হয়েছে, পড়েছেন কেন? আমি ভাইয়া আমি এমনি হার্টের রুগী, হার্টের সমস্যা আছে আমার। আমি আমার পকেটে ই আছে, ট্যাবলেট আছে, একটু পানি দিলে একটু মানে কষ্ট হইতেছে, ট্যাবলেট খামো দিয়ে বাসা আসছি। আমি ওরা বলছি যে মুখ জায়গায় নামবো, বাসা আসা এই রিস্কাওয়ালা ধরে টরে নামাই দিছে আমার সাহেব, এইখানে আমার বিল্ডিং এ নামাই দিচ্ছে, দারোয়ানে ধরে লেগে গেছে। এরপরে সকাল 9টার দিকে খবর আসলো যে দেশের বাড়িতে নিয়ে যাবো। আমি বললাম ভাবির ফোন দিছি, আমি কি আসবো? কয় না তুমি আসতে পারবো না, মানে কোন সময়ের জন্য আমাকে যেতে দেয় না। আর তো হঠাৎ এরকম থাকতে থাকতেই ও তো গেলই, আমার আর কোনো সমস্যা নেই, কোনো কষ্ট কিছু হলো না, কিছুই না। তো এর ফাঁকে একটা কথা ছুটে গেছে যে ও টাকা কিছু জমা রাখছিল বিদেশ থেকে আসার পর, কিংবা যা ইনকাম করছে তো এটা টাকা ব্যাংকে রাখতো। তো ব্যাংকে রাখতো আমাকে নমিনি করে, ও মৃত্যুর পর কিংবা ঘটনা ঘটলে আমি যেন টাকাটা তুলতে পারি। 7 লাখ টাকার মতো আছে, আমার জানা মতো 7 লাখ টাকার মতো আছে। তো আর ভাবি সবকিছু ডিটেলস জানে। এখন স্বামীর ঠেলায় কইতেছে আমি কিছু জানি না। এখন যে ওই আমার ভাই করতেছে যে তরিকুল আমার ফোন দিচ্ছিল যে তরিকুল দেখো তুমি তো কখনো টাকাটা চাও না। আমি ভিক্ষা করে খাবো, আপনার কাছ থেকে চেয়ার খাবো, কিন্তু ওই টাকা আমি নিবো না। আমাকে আগে তো বলছে তুমি ঢাকাতে দাও, দোকান দাও কিংবা ব্যবসা করো, তোমার রাজমিস্ত্রি কাজ করা লাগবে না, আমার টাকা যা আছে তুমি নিয়ে যাও, দিয়ে ব্যবসা করো, তোমার ওয়াইফকে চালো, বউ চালো, বাচ্চা চালো, আমার দেওয়া লাগবে না। আমি তো হয়তো রাজি হয়ে নাই, আর এখন তো মরে গেছে, আমি টাকা তো জীবন বমির থেকেও খারাপ লাগবে টাকা। তো আমি মাদ্রাসায় দান করে দেবো কিংবা অন্য জায়গায় দান করে দেখ, আমি সরকারের কাছে যাবোই না, ওই ব্যাংকে যাবো না। আমি যদি কোনোদিন আমার ডাক দেয়, আমি যখন নমিনি আছি অবশ্যই ডাক দিতে পারে, সই দিয়ে আসবো মাদ্রাসায় কিংবা খানায় দিয়ে দেখ, আমি ধরবো না। কয়ে দেখো এতগুলা টাকা তুমি নিবে না, আমাকে তুলে দিয়ে দাও, অসম্ভব, হতে পারে না। আমি নিবো না, তো আমার শহীদ দরকার নাই, তুমি পারলে তুলে নাও। তোর উপরে কিস করবো, যে আমার উপরে কিস করছে। আবার ওই চাচারে ধরলাম, চাচা এই ব্যাপার ধরে আবার বহুত হাসতে নাস্ত করলো, এই পর্যন্ত কিছু তাই না। আবার প্রমাণ পেয়ে গেলাম, ওটা মিথ্যা প্রমাণ হয়ে গেল। আপনার ওয়াইফ এই বিষয়গুলো জানে? জানে, মেয়েটা যে সুইসাইড করেছে এটা জানে? আপনার মেয়ে জানে? আমার মেয়েও জানে। তারা বিষয়টাকে কিভাবে দেখে? আমার বউ এখনো বলে যে বাচ্চা আছে কিনা আছে, এটা আমার দেখার বিষয় নেই, আমার বাসায় আছে কিনা এটা আমি জানি না, আমার ওর সম্বন্ধে কোনো কথাই বলবো না আমার সামনে। আপনার মেয়ের বয়স কত? আমার নাতি হয়েছে আর কি, বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। কত বছর বয়সে বিয়ে দিয়েছে? 18 বছর। 18 বছর বয়সে? সত্যি সত্যি 18 বছর হয়েছে নাকি আপনি 18? সত্যি 18 বছর হয়েছে। মেয়েটা সবকিছু জানে? জানার পরে মেয়েটা কি বলেছে? মেয়েটা ওই মায়ে কি বুঝায়, তুমি তো মারা গেছে। তাহলে আর কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 মেয়ে ছিল, 1 মেয়ে মারা গেছে, আর 1 ছেলে 1 মেয়ে। এখন 1 ছেলে 1 মেয়ে। ছেলেটার বয়স কত? ছেলেটার বয়স 9 বছর ছেলে। কি করে? লেখাপড়া করতেছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 3-তে পড়ে। আপনি এখন কি করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। আপনি কি মৌসুমীকে সত্যি সত্যি ভালোবেসেছিলেন এই 7টা বছর ধরে? আমি বলবো কি যে ওই যখন মানে ইয়েতে আসছে, ওই বিদেশ যাওয়ার পূর্বে মুহূর্তে, তখন থেকে আমি মানে ভালোবাসতাম, কিন্তু আমি মন থেকেও ভালোবাসতাম, কিন্তু আমি একটাই বিষয় করতাম যে আপনি বউ হিসেবে তাকে কখনো চিন্তা করতাম, কিন্তু এটা যে একটা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে এটা আমি এটা করতাম না, কোনো মালামি করতাম না যে আমার এত বড় হবে, এই দুর্ঘটনা এত দূর আসবে, এটা আমি মনে করতাম না। এই যে মেয়েটা মারা গেল, আপনার নিজেকে অপরাধী মনে হয় না? অপরাধী মানে কি, আমার মতো জঘন্য কোনো ব্যক্তি নাই যে আমার কারণেই ওই মারা গেল, এবং আমার কারণেই সে ওই, আমি যদি ওই ভুল পথে না, মিথ্যাটা না বলতাম, তাহলে তো আমার সাথে জড়াইতো না।
আমি প্রথমে যদি বলে দিতাম যে না আমি লেবার মানুষ কিংবা এই সেই আমার যে পরিচয় আর কি সেটা বলে দিলে হয়তো আসতো না, কিংবা তারপরেও তো সম্পর্কে জড়াতে পারতো। কিন্তু যখন আপনাকে বললো যে এত কিছুর পরেও আপনাকে স্বামী হিসেবে নিতে চায় বা আপনি একটা কাবিন করছে আপনার নামে, সেটাকেও আপনি একটা মৌন সমর্থন দিয়ে যাচ্ছেন বা সম্পর্কটা ধীরে ধীরে বড় দিকে চলে যাচ্ছে, তখন তো আপনার স্ট্রিক্ট হওয়া উচিত ছিল। সেই মুহূর্তে যদি আপনি স্ট্রিক্ট হতেন তাহলেও হয়তো আজকে সে পৃথিবীতে বেঁচে থাকতো। একটা মানুষ দুনিয়াতে আসে, দেখুন সে সরকারি চাকরি করছে, তার একটা সুন্দর ভবিষ্যৎ ছিল, তার ব্যাংক ব্যালেন্স ছিল, সবকিছু ছিল, সে লেখাপড়া জানা একটা মেয়ে। আমি অনেক রিকোয়েস্ট করছি তার, দেখো তোমার সবকিছু আছে, আমার তো কিছুই নেই, তোমার সবকিছু করে দেবো। মেয়ের দিক থেকে সবচেয়ে বড় ভুল হচ্ছে জেনে শুনে এইভাবে শুধুমাত্র ইমোশনালি একটা ছেলেকে জীবনে জড়িয়ে ফেলা, এবং তার শাস্তি যে কি হয়েছে, আপনি নিজেকে শাস্তি দিয়েছেন, পুরোপুরি পরিবারকে শাস্তি দিয়েছেন। সুইসাইড যারা করে তারা হচ্ছে সমাজের সবচাইতে ঘৃণিত মানুষ। এখন সব থেকে বেশি খারাপ যখনই আমার ওই কথা মনে পড়ে, খাইতে গেলেও মনে পড়ে, শুইতে গেলেও মনে পড়ে। একটা ধরেন সিনেমা দেখতেছি, সিনেমা দেখতে যেসব দৃশ্যগুলোর সাথে করছি এসব একটা আসলেই মাথা ঠিক থাকে না। কেমন লাগে তখন? তখন নিজকে আঘাত করি। দেখছেন আমার সিগারেট খায়া পুড়াইছি, যেমন কপাল কাটে, যেখানে যখন যে হাতে যে জিনিস থাকে সে যদি আঘাত করে হলে। আমার বউ যদি কিছু বাঁকা কথা বলে তো বউরে পিটাই না, আগে পিটাইতাম, কিন্তু এখন আমার মা মরার পর থেকে আমি বউরে গায়ে হাত দিই না। আর একবার বউরে এমন মারছিলাম এই জায়গা এতখানি ফুলে গেছিল, তখন শুয়ে গেছি, আমি বউয়ের সাথে কথা বলি না। বউ দেখি কান দেয়া মানে পাগল হয়ে গেছে যে আমার কি দোষে তুমি মারো। সেদিন থেকে আমি তোবা করছি যে আমি যতই বড় ভুল করুক আমার বউ আমি মারব। প্রিয় শ্রোতা, যখন ও জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে স্বীকার করছিল, ও অনেকবার একটা শব্দ বলেছে, আমি মূর্খ মানুষ। একজন মূর্খ মানুষের মধ্যেও বিবেক বোধ থাকে। মানুষ মাত্রই বিবেকবান মানুষ, কিন্তু সে বিবেক ঘুমিয়ে থাকে। দেখুন, যখন ও মেয়েটার সাথে প্রেম করেছে, মেয়েটার ব্যাংক ব্যালেন্স জানতো, নিশ্চিত একটা ভবিষ্যৎ জানতো, ওর ঘরে টাকা নেই এবং ও 2-3 লাখ টাকা দেনা করে আছে, ওর টাকার প্রয়োজন, এখনো ঋণী আছে, এখনো সে ঋণী আছে। তারপরেও মেয়েটাকে বিয়ে করেনি, কারণ সে তার স্ত্রীর কাছে একজন বিবেকবান মানুষ ছিল, কিন্তু মনের দিক থেকে সে হতে পারেনি। মনটা কোনো না কোনো ভাবে ডাইভার্ট হয়ে এই মেয়েটার কাছে চলে গেছে, নইলে 7টা বছর একটা মানুষের সাথে প্রতারণা করা সম্ভব নয়। এবং সে তাকে ভালোবেসেছে, এটাই ছিল তার জীবনের সবচাইতে চরমতম ভুল, অন্যায় এবং অপরাধ। সেটার শাস্তি হয়তো আইন তাকে দিতে পারেনি, সেটার শাস্তি হয়তো সমাজ তাকে দিতে পারেনি, আল্লাহ দিয়ে দিয়েছে শাস্তি। এক্স্যাক্টলি, অনেকটা আল্লাহ আপনাকে এমন যে শাস্তি দিয়ে দিয়েছে, এবং এই শাস্তি থেকে আপনি সারা জীবনে কোনোদিন বেরোতে পারবেন না। এটাই হচ্ছে আপনার জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে যোগাযোগ করছি আমাদের যিনি এক্সপার্ট প্যানেলে ছিলেন, এতক্ষণ যাবত আমাদের অনুষ্ঠান শুনেছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তার মতামত আমরা শুনবো। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন পুরো ব্যাপারটি, আপনার কি বলার আছে? আমি তরিকুলের কাহিনী শুনলাম। আমি সংক্ষেপে দুইটা জিনিস মেনশন করতে চাচ্ছি। একটা হচ্ছে যে এই সীমান্ত এলাকার চোরাচালানিটা বেশি হয়, এই জন্য বলেন বিভিন্ন ধরনের মাদকাসক্ত ধরনের চোরাচালানি হয়। এই যে অপরাধের ব্যাপারটাও কিন্তু আমাদের সমাজ থেকে ভাবতে হবে যে আসলে অপরাধ সেই জায়গায় বেশি হয় যে জায়গায় সেই ধরনের কাজ করার সুযোগ বেশি থাকে। সীমান্ত এলাকাতে সুযোগ বেশি থাকে বলেই তরিকুল এটা ছিল। এই যে অপরাধের কাজ চোরাচালানি তত্ত্ব, এটা কিন্তু তার ভিতরে অপরাধের প্রবণতা গুলি জায়গায় চলছে, যার পরবর্তী পর্যায়ে সে একটা মেয়েকে বিয়ে করা সত্ত্বেও, ওয়াইফ থাকা সত্ত্বেও সে বিভিন্ন ফোনের অন্যদের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই যে টেলিফোনের কথাটা আমরা বারবার বলতেছি, মোবাইলের ব্যাপারটা, এটা কিন্তু আমাকে সতর্ক হওয়া উচিত যে আসলে মোবাইল এত সহজলভ্য একটা পণ্য হয়ে গেছে যে এখন অনেক মেয়ে, নারী, পুরুষ, মহিলা তাদের সম্পর্ক তৈরি করে ফেলে। সম্পর্কটা মজা করার জন্য করা হয়, পাস টাইম করার জন্য করা হয়, কিন্তু এক সময় যে কোনো এক পক্ষ খুবই দুর্ঘটনায় পড়ে এবং তখন একটা জটিলতা তৈরি হয়। বিশেষ করে যারা বিবাহিত তারা যদি সম্পর্ক তৈরি করে তখন তারা জটিলতা খুব বেশি পড়ে, তৈরি সেরকম একটা সম্পর্ক পড়ে গেছিল। এক্ষেত্রে দুই বিরোধী সতর্ক থাকতে হবে। যারা বিবাহিত তারা যেন মজা করতে গিয়ে এই সম্পর্কটা এই পর্যায়ে না নিয়ে যায়, সেভাবে তাদেরকে সতর্ক থাকতে হবে, যেটা তৈরি করা উচিত ছিল। আর অন্যদিকে যারা অবিবাহিত তারা এরকম টেলিফোনে সম্পর্ক করার সময় তারা সবকিছু এই যে ভার্চুয়াল ব্যাপারটা যেটা জানে না বাস্তব জীবনে, তারা প্রকৃত প্রেম বা বিবাহ সম্পর্ক করার আগেই তাদেরকে ওই সম্পর্ক থেকে বের হয়ে এসে একেবারে বাস্তব জীবনে ওই মেয়েকে জানতে হবে, তাদের পরিবারকে জানতে হবে। সবকিছু জানার পরে নিজের থেকে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে ফ্যামিলিগত ভাবে সবকিছু বুঝার শোনার পরে তাদের মধ্যে সেই ধরনের সম্পর্ক হয়। শুধু
টেলিফোনে কথায় বলে অথবা ইন্টারনেটে যাতে এই সম্পর্ক তৈরি হয়, এদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি এই কয়েকটা দিনে দেখি নজর দেওয়ার জন্য সম্মান পরিবারের লোকজনকে অনুরোধ করবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। জি, অনেক ভালো থাকবেন আপনি।